জানালার পাশে বসে নীরবে কাঁদছে মেয়েটা। 5 বছর বয়সে রেখে বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে চাচা চাচির কাছেই মানুষ। চাচা অবশ্য কিছুটা আদর করলেও চাচি তেমন একটা দেখতে পারেন না। কিন্তু চাচাতো বোনটা কখনোই ভাবেননি আমি তার চাচাতো বোন, সব সময় নিজের আপন বোনের মতো দেখেছে। এই পরিবারের আমার এই বোনটি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অবশ্য চাচি অনেক আগেই আমাকে বাড়ি থেকে বের করে দিত যদি না এই বাড়িটা আমার বাবার নামে থাকতো। অবশ্য এই বাড়িতে তার রাজত্বই চলে। বাবার ব্যবসাটাও এখন চাচার দখলে। মাঝে মাঝে তো চাচি আমাকে পারলে মেরেই ফেলে, কিন্তু যখনই তার মনে পড়ে যায় এই বাড়িটা আমার নামে আছে তখন আর কিছু করতে পারে না। আজ সকাল থেকে বাড়ির সমস্ত কাজ করেছি। বিকেলে চাচি ঘরে ডেকে বলল, সন্ধ্যায় সাফাকে দেখতে ছেলেপক্ষ আসবে, তুই ভুলেও সামনে আসবি না। এর আগেও আমার মেয়ে সাফাকে দেখতে এসে ছেলেপক্ষ তোকে পছন্দ করে গেছে। তখন আমি তাকে বললাম, ঠিক আছে চাচি, আমি এখনই ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছি। সেই বিকেল থেকে সন্ধ্যা অবধি নিজের ঘরে দরজা আটকিয়ে বসে আছি। সকাল থেকে না খাওয়া, চাচি কিছু খেতে দেয়নি। সারাদিনের কাজকর্মে হয়তো তিনি আমার খাবারের কথা ভুলেই গেছে। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো। এই বলে থেমে চোখের পানি মুছল ইরা। পাত্রপক্ষ এসে গেছে বড় আপাকে দেখতে। বড় আপা কত ভাগ্যবতী, তার মা বাবা তাকে কত ভালোবাসে। চাচি তো একটা কাজও করতে দেয় না বড় আপাকে। সবসময় বলে কাজ করলে আমার মেয়েটার হাত নষ্ট হয়ে যাবে। হাতের দিকে তাকালাম, হাতগুলো বেশ শক্ত। আজ আমার মা বাবা বেঁচে থাকলে হয়তো আমার হাতগুলো নরম তুলতুলে থাকতো। বড় আপার গায়ের রং কিছুটা ময়লা, তাই যত ছেলে এসেছে সবাই আপাকে দেখে চলে গিয়েছে, পছন্দ করেনি। এর আগের বার ছেলে পক্ষের সামনে শরবত নিয়ে গিয়েছিলাম আমি, তখন ছেলের মা বলেছিল এই মেয়েটাকে পছন্দ হয়েছে আমার ছেলের জন্য, এই মেয়েটাকে নিতে চাই আমার ছেলের বউ হিসেবে। তখন আমার চাচির মুখ কালো হয়ে যায় আর বলে আমি নাকি তাদের বাড়ির কাজের মেয়ে, তারপরেও তারা রাজি যে আমাকেই তারা বউ করে নিয়ে যাবে। তখন চাচি খুব রেগে যায় আর তাদের বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। সেই দিন চাচি আমাকে অনেক মারধর করে, 2 দিন খাবার খেতে দেয়নি। কিন্তু বড় আপা আমাকে লুকিয়ে খাবার খাইয়েছে। হঠাৎ দরজায় নক, আমি গিয়ে দরজা খুলে দেখি বড় আপা খাবারের থালা হাতে দাঁড়িয়ে আছেন। আমাকে দিয়ে বললেন, নে ইরা, জলদি করে খেয়ে নে, এমনিতে মায়ের মেজাজ খুব গরম আছে, নয়তো তোকে খাবার খেতে দেখলে আবার সব রাগ তোর উপর ঢালবে। থালা হাতে নিয়ে দেখলাম পোলাও, মুরগির মাংস এতটাই লোভনীয় লাগছিল যে আঙ্গুল চেটে এক নিমিষেই শেষ করে ফেললাম। আজ বড় আপাকে দেখতে আসবে বলে চাচি ভালো ভালো খাবার রান্না করেছে। খাওয়া শেষে বড় আপাকে জড়িয়ে ধরে বললাম, আপা তুমি এত ভালো কেন? আপাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমাকে কাঁদতে দেখে আপা থামিয়ে দিয়ে বলল, জানিস আজকে কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে আপা? জানিস আমাকে যে ছেলে দেখতে এসেছিল তার চোখ টেরা, সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল সে আমার মায়ের দিকে তাকিয়েছিল। এই কথা বলে বড় আপা কি যে হাসলেন, আমারও খুব হাসি পেল। সেই রাতে বড় আপা আর আমি ছেলে পক্ষকে নিয়ে খুব হাসাহাসি করলাম। বড় আপা খুব মজার মানুষ, সে আমাকে কখনোই কাঁদতে দিতে চায় না। যখনই দেখবে আমার মন খারাপ বা কাঁদছি তখনই এসে এটা ওটা বলে আমাকে হাসিয়ে দিবে। এক পর্যায়ে আমরা খুব জোরে জোরেই হাসাহাসি করছিলাম। শেষমেশ যা হওয়ার তাই, আমাদের হাসি শব্দ চাচির কান অব্দি পৌঁছে গেল। চাচি দৌড়ে এলেন ওই রুম থেকে। চাচিকে দেখে আমি একদম চুপ হয়ে গেলাম। চাচি আমাকে মুখ খারাপ করে বলল, কি রে, মনে রং লাগছে তোর? আমার মাইয়ার বিয়া ভেঙে গেছে, এই জন্য কি তোর মনে রং লাগছে? এই রং আমি সব বাইর করবো। এরপর তিনি সাফা আপাকে নিয়ে চলে গেলেন। আপা আমাকে বারবার চোখ দিয়ে বুঝালেন কান্না না করতে। আজকে যে ছেলেপক্ষ আপাকে দেখতে এসেছিল, একে তো ছেলেটা টেরা, তার উপর যৌতুক হিসেবে অনেক কিছু দাবি করছে, আর এমনিতেও চাচির মন মেজাজ খুব গরম, তাই এসব কথা শুনে তিনি বিয়ে ভেঙে দিয়েছেন আর তার সব রাগ আমার উপর এসে ঝাড়ছেন। আমার আসলে অভ্যেস হয়ে গেছে, যখনই চাচির মন মেজাজ খারাপ থাকে তখনই আমাকে এসে গালাগালি করে, এতে তার মাথা কিছুটা ঠান্ডা হয়। মাঝে মাঝে ভাবি বড় আপার বিয়ে হয়ে চলে গেলে আমি আরো একা হয়ে যাব, তখন তো আমাকে ভালোবাসার মতো কেউই থাকবে না। মাঝে মাঝে এটাও ভাবি তারা কখনোই আমাকে বিয়ে দিবে না। যদি বিয়ে দেয় তাহলে এই সংসারের কাজকর্মগুলো কে করবে? একটা কাজের লোক রাখলেও তো তাকে বেতন দিতে হয়, আর চাচি যে কিপটে মানুষ তা তো জীবনেও করবে না। এমনি দেখতে দেখতে
যেতে 1 মাস 2 মাস 1 বছর কেটে গেল। বড় আপার বিয়ে হচ্ছে না। 26 বছরে পা দিয়েছেন উনি। পাড়া প্রতিবেশী লোকজন সবাই চাচিকে এটু কথা শুনিয়ে যায়। বলি, তোমার মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে কি আইবুড়ি করবে নাকি? আমার মেয়েটাকে দেখো, বিয়ে হয়েছে সেই কবে, দুটো বাচ্চাও হয়ে গেছে। এসব কথা শুনে চাচির খুব মেজাজ গরম হয়। তিনি ঘরে এসে আমাকে যা তা বলতে লাগলেন। এরপর তার মাথা ঠান্ডা হলে তিনি আমার রুম থেকে বেরিয়ে গেলেন। এইদিকে আমি 18 বছরে পা দিয়েছি। রাস্তাঘাটে বা বাজারে বের হলে তখন লোকজন আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে। বিষয়টা কাউকে বোঝানোর মতো নয়। রাস্তাঘাটের লোকজনদের চরিত্র যে কতটা খারাপ সেটা বোঝাই যায়। বড় আপার পুরনো বোরকাটা আমাকে দিয়েছিল। সেই বোরকাটা কত জায়গায় ছিঁড়ে গিয়েছিল, আমি আবারও সেলাই করে নিয়েছিলাম। কিন্তু 2 দিন আগে চাচি সব রাগ সেই বোরকার ওপর বের করলেন। আমার সেই বোরকাটা ছিঁড়ে কুটি কুটি করলেন। সেই রাতে অবশ্য আমি খুব কেঁদেছিলাম। বোরকাটা যেহেতু নেই, তাই 3 পিস পরে আমি ভালো করে মাথায় ঘোমটা দিয়ে বাজারে যেতাম। অবশ্য চাচিকে বলেছিলাম, চাচি আমাকে বাজারে পাঠিও না। যখন আমি চাচিকে বললাম, চাচি আমি বাজারে যেতে চাই না, লোকজন আমার দিকে বাজেভাবে তাকিয়ে থাকে, যেটা আমার ভালো লাগে না। তখন চাচি সোজা সাপটা উত্তর দিলেন, বাজার করতে পারবি না মানে গিলতে পারবি? বাজার করতে না পারলে গিলতেও পারবি না। আমার আর কিছুই বলার ছিল না, কেননা 2 মুঠো খাবারের জন্যই আমি এই বাড়িতে পড়ে আছি। আত্মহত্যা যদি পাপ না হতো, কবে আমি আত্মহত্যা করে ফেলতাম। সবসময় আমি খুব করে একটা জিনিস চাইতাম, আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, যার ভালোবাসা এত বেশি থাকবে যে আমার মা বাবার ভালোবাসাও পুষিয়ে দিবে। আমার জীবনে যত কষ্টই আছে সে সব মুছে দিবে, আমাকে আগলে ধরে রাখবে, তার মনের রাজ্যে আমাকে রানী করে রাখবে। আমার জীবনে শুধু এতটুকুই চাওয়া, এর থেকে বেশি আর কিছুই চাই না। হঠাৎ একদিন শুনতে পেলাম বড় আপার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? একটা কালো মোটা লোকের সাথে, যার বয়স দেখে মনে হচ্ছিল 50-এর বেশি হবে। বয়স বেশি হয়েছে তো কি হয়েছে, ঢাকায় তার নিজের 2টো দোকান আছে আর গ্রামে তার 4 তলা বাড়ি আছে। তবুও চাচি কি মনে করে এই লোকটার সাথে বড় আপার বিয়ে ঠিক করলো, আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, জীবনে টাকা পয়সায় কি সবকিছু? ভালো লাগা আর ভালোবাসা না থাকলে মানুষ কি করে বাঁচবে? বাড়ির উঠোনে দাঁড়িয়ে এসব কথা ভাবছি, তখনই আমার কানে ভেসে এলো কারো গুনগুন করে কান্নার শব্দ। শব্দটা আসছে দোতলার বারান্দা থেকে। আমি জানি কে কাঁদছে, বড় আপা কাঁদছে। আজ সকাল থেকে তার মনটা ভীষণ খারাপ। আমি বড় আপার কাছে গিয়ে বসলাম। বড় আপা আমাকে দেখে চোখ মুছে বললেন, ইরা বোন আমার, আয় আমার কাছে এসে বস, তোর সাথে আজ আমি আমার জীবনের কিছু কথা শেয়ার করব। তখন বড় আপা বলতে শুরু করলেন, কলেজে যাওয়ার পর একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। আমার গায়ের রং ময়লা, তবুও ছেলেটা আমাকে ভালোবেসেছিল, বলেছিল এইভাবেই আজীবন ভালোবাসবে, আমাকে বিয়েও করতে চেয়েছে। আমি বলেছিলাম আমি আমার মাকে যেভাবেই হোক মানিয়ে তারপর তোমাকে বিয়ে করব। ও যেহেতু বেকার ছিল, তাই আমি ওকে সব সময় বলতাম একটা কাজ খোঁজো, নয়তো তোমার কাছে আমার মা বাবা কখনোই বিয়ে দিবে না। ওকে শুধু আমি বলতামই, কিন্তু ও আমার কথার গুরুত্বই দিত না। সব সময় বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে থাকতো। এইদিকে আমারও বয়স বাড়ছে আর মা আমার জন্য 1-2 করে সম্বন্ধ দেখছে। আমার আর কষ্ট করে বিয়েতে না করতে হয়নি, তারাই আমাকে অপছন্দ করে চলে গিয়েছে। আজ সকালবেলা মা আমাকে বলল, এখন থেকে লেখাপড়া বন্ধ, ঘরেই থাকবি তুই, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। লোকটার বয়স একটু বেশি, কিন্তু সমস্যা নেই, ঢাকায় দোকান আছে আর গ্রামে নিজের বাড়ি। ওই বাড়িতে বিয়ে হলে তোর কোনো অসুবিধা হবে না, তুই সুখেই থাকবি মা। তখন এক পর্যায়ে মাকে আমি সাহস করে বলেই ফেললাম যে মা আমি বিয়ে করতে চাই না, আমার অন্য একজনের সাথে সম্পর্ক আছে। মা বললেন ছেলে কি করে? আমি বললাম বেকার, কাজ খুঁজছে। এরপর মা আর কোনো কথা শুনলো না। লোকটার সাথে বিয়ে হওয়ার আগে চাচি সব কথা ফাইনাল করে নিলেন। বিয়ের দিনেই জমি লিখে দিতে হবে বড় আপার নামে, আর সেই জমিটা বড় আপার থেকে চাচির নামে লিখিয়ে নিবেন। আজব মানুষ, টাকার জন্য মেয়েটাকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি তো তাও পর, কিন্তু বড় আপা তো তার নিজের মেয়ে, একটা বার হলেও হয়তো নিজের মেয়ের সুখের কথা ভাবতে পারতো। আর বড় আপার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল সেই ছেলেটার সাথে বিয়ে দিতে পারতো। বিয়ে ঠিক হয়ে গেল বড় আপার। বিয়ের দিন বড় আপা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। আমিও সেই দিন প্রচন্ড কান্না করি, আমার আপন মানুষটা দূরে চলে যাবে আজকে। আমি বড় আপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আপা তুমি তো চলে যাচ্ছ, চাচি রাগ করে খাবার না দিলে আমাকে কে খাইয়ে দিবে আপা?
তোমার মতো করে তো আমাকে কেউ ভালোবাসবে না, তুমি ছাড়া আমি বড্ডই একলা হয়ে যাব। এই কথা শুনে বড় আপা আরো জোরে জোরে হাউমাউ করে কাঁদতে লাগলেন আর আমাকে বললেন, ইরা রে ইরা, বোন আমার, তোর যখনই মন খারাপ হবে তখনই তুই আমার কাছে ছুটে আসবি। মনে রাখবি তোর বড় আপা তোকে কখনোই ফেলে দিবে না, সব সময় বুকে জড়িয়ে রাখবে। এরপর বড় আপার বিয়ে হয়ে যায়। বড় আপা চলে যায় শ্বশুর বাড়িতে আর আমি একদম সঙ্গী ছাড়া হয়ে পড়ি। সারাদিন পড়ে পড়ে কাঁদতাম আর বড় আপার কথা খুব মনে পড়তো। চাচি খাবার দেয় না, চাচি যখন ঘুমিয়ে পড়ে তখন আমি গিয়েই খিদের জ্বালায় টিকতে না পেরে চুরি করে খেতাম। সেদিন তরকারিতে একটু লবণ বেশি হওয়ার কারণে চাচি আমাকে খুব বকাঝকা করে এবং 2টা থাপ্পড় মারে এবং বলে, এরপরে আর কোনোদিন যদি খাবারে লবণ বেশি হয়েছে তাহলে তোর গা কেটে আমি লবণ লাগিয়ে দিব। সেই রাতেও চাচি আমাকে খাবার খেতে দিলেন না। ক্ষুধায় যেন মরে যাচ্ছি, সকাল থেকে না খাওয়া। প্রহর গুনতে লাগলাম কখন চাচি ঘুমাবে আর আমি খাবার চুরি করে খাবো। কথা মতো চাচি ঘুমিয়েও গেল। আমি আস্তে আস্তে করে রান্নাঘরে গেলাম। গিয়ে আমি রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজলাম, ভাত নেই। তাহলে আমি কি খাবো? লাইটও জ্বালাতে পারছিলাম না, লাইট জ্বালালে চাচির ঘুম ভেঙে যাবে। তাই না পারতে আমি রান্নাঘরের জানালাটা খুললাম। সেই জানালার চাঁদের আলোতে দেখলাম কিছু ভাত অবশিষ্ট আছে, কিন্তু সেগুলো ফেলে দেওয়া ভাত। হয়তো চাচা আজ খাবার জুঠো করেছে, তাই সেইগুলো বাটিতে রাখা আছে। এত ক্ষুধা লেগেছিল যে সেই অবশিষ্ট ভাতগুলো খেয়ে নিলাম পানি দিয়ে। খাবার খেয়ে প্লেটটা ধুয়ে রাখতেই অন্ধকার একটা স্টিলের বাটি আমার হাত লেগে নিচে পড়ে গেল। সাথে সাথে ঝনঝন শব্দ হলো আর চাচি দৌড়ে এলেন রান্নাঘরে। রান্নাঘরে এসে লাইট জ্বালাতে দেখেন আমি সেখানে দাঁড়িয়ে আছি, ভয়ে ধর ধর করে কাঁপছি। নিশ্চিত চাচি আমাকে আজ অনেক মারবে। সেটাই হলো, চাচি আমাকে খুব মারধর করলেন। মারতে মারতে এক পর্যায়ে আমি নিচে শুয়ে পড়লাম। তখন চাচি আমার পেটে পাড়া দিয়ে বললেন, যা যা খাইছস বাইর কর। আমার পেটে এত জোরে চাচি পাড়া দিয়েছিলেন যেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এখনই আমার দমটা বেরিয়ে যাবে। সেই রাতে চাচি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। চাচির পরিকল্পনা এটা ছিল যে আমাকে বাড়ি থেকে বের করে সবাইকে বলবে আমি কোনো ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছি। এরপর আমার বাবার সয় সম্পত্তি সব নিজেদের নামে লিখিয়ে নিবে। কিন্তু আমি তো এরকম মেয়ে নই। আজ পর্যন্ত কোনো ছেলেকে আমার ভালোই লাগেনি, আর ভালো লাগলেও পালানোর মতো এত খারাপ কাজ আমি করব না। চাচি আমাকে বাইরে বের করে দিয়ে গেট লাগিয়ে দিলেন। সারা রাত আমি উঠোনের সিঁড়িতে বসে রইলাম। বসে থাকতে থাকতে কখন যে গা হেলিয়ে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। সারাদিনে এত খাটাখাটনি করলে সারা দিন পর তো রাতে ঘুম আসবেই। তাই অনেক চেষ্টা করেও আমি আমার ঘুমটাকে আটকাতে পারলাম না। সকালবেলা চাচি দরজা খুললো ভালো একটা মন নিয়ে। মনে মনে ভাবতে লাগলো হয়তো আমি কোথাও চলে গিয়েছি, আর আজ সে সবাইকে একত্র করে বলবে আমি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছি, আমার চরিত্রের সমস্যা আছে, আমি খারাপ, এই আর কি। কিন্তু যখন দেখলো আমি সিঁড়িতে শুয়ে আছি তখন চাচির মাথা গরম হয়ে গেল। আমাকে দেখে চাচির সব স্বপ্ন ভেঙে যেতে লাগলো। কোনো কথা নেই, ঘুমন্ত অবস্থায় আমার চুলের খোপা ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসেন। এরপর গেট লাগিয়ে আমাকে ইচ্ছে মতো লাথি মারে। এত জোরে জোরে লাথি মারে যে আমি মাগো মাগো বলে চিৎকার করে কাঁদি। বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু লোক আমার চিৎকার শুনে বাড়ির ভেতরে আসে আর এসে দরজায় জোরে জোরে নক করতে থাকে। সেই দিন চাচি বেশ ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে আমার মুখ চেপে ধরে আর বলে, একদম কাঁদবি না, যদি কাঁদিস তাহলে আজ রাতেই তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই কথা শুনে আমি একদম চুপ হয়ে যাই। নীরবে শুধু চোখ দিয়ে পানি পড়ছে, মুখে কোনো শব্দ নেই। চাচি গিয়ে দরজা খুলে লোকদেরকে বলে, কি হয়েছে, আপনারা কারা আর আমার বাড়িতে কেন এসেছেন? তখন সে লোকগুলো বলে, আমরা তো এখান দিয়ে যাচ্ছিলাম, একটা মেয়ের কান্নার শব্দ পেলাম, খুব জোরে জোরে কাঁদছে, তাই ভাবলাম একটু গিয়ে দেখি। কই, আপনাদের বাড়িতে কি কেউ কাঁদছে? তখন চাচি একটু অবাক হয়ে বলে, ও আচ্ছা, তাহলে আপনাদের মতো আমিও এই শব্দটা অনেকক্ষণ যাবৎ শুনছি। আমাদের পাশের বাড়ির বউটার জামাই ওকে যে মাইর দেয়, মেয়েটা চিৎকার করে কাঁদে, মনে হয় ওর জামাই ওকে মারছে। এই কথা শুনে লোকগুলো সেখান থেকে চলে যায়। তিনি আমার কাছে এসে বললেন, মরতে পারিস না, তোকে মারতে মারতে আমার হাত ব্যথা করে। এই বলে তিনি ঘরে চলে গেলেন। আমি নিচে শুয়েই কাঁদছি। এরপর দিন যেতে লাগলো। বড় আপার কথা খুব মনে পড়তো। একদিন চাচিকে গিয়ে বললাম, চাচি আম্মা,
বড় আপার কথা খুব মনে পড়ছে, আমি কি বড় আপাকে গিয়ে একবার দেখে আসবো? এই কথা শুনে চাচি ভীষণ খুশি হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো আপদ আপনা আপনি বিদায় হচ্ছে। আপার বাড়িতে আমি গেলে সবাইকে রটিয়ে দিবে আমি কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছি। এরপর জায়গা সম্পত্তিগুলো নিজেদের নামে লিখিয়ে নিবে। এটাই ছিল আমার চাচির পরিকল্পনা। এরপর আমি রওনা হই বড় আপার বাড়ি। বড় আপার শ্বশুর বাড়িতে গিয়েই দেখলাম আপা রান্না করছে। মাটির চুলোতে অনেক ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়াতে বড় আপার চোখ জ্বলছে। হাত দিয়ে মাছ কুটছে, আবার তরকারি দেখছে। আপাটা বেশ সংসারিক হয়ে গেছে। এই সমস্ত কাজ বাপের বাড়িতে একটাও করেনি, কিন্তু শ্বশুর বাড়িতে এসে সব করতে হচ্ছে। আপা যে বড় বউ। আমি আপার কাছে গিয়ে আপাকে বললাম, আপা। আমাকে দেখে বড় আপা চমকে উঠলেন। ভাবতে পারিনি আমি চলে আসব। আমাকে দেখে রীতিমতো তিনি খুশিতে কেঁদেই ফেললেন আর বলতে লাগলেন, ইরা বোন আমার, তুই এসেছিস? আমি যেন ভাবতেই পারছি না। মা বাবা কেমন আছে রে? তোদের কথা আমার খুব মনে পড়েছে। আমি বললাম, চাচা চাচি খুব ভালো আছে, আর তোমার কথা খুব মনে করে তারা। তাই তো চাচি আমাকে তোমার খোঁজ নেওয়ার জন্য পাঠিয়েছে। তাই আমিও চলে এলাম, কেননা তোমার কথা আমারও খুব মনে পড়ছিল। বড় আপা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। এরপর বললেন, যা ইরা, ঘরে গিয়ে বস, আমি রান্নাটা সেরে এখনই আসছি। আমিও ঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম কালো করে একটা মোটা লোক বিছানা শুয়ে টিভি দেখছে। আমি গিয়ে দুলাভাইকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম দুলাভাই, আপনি কেমন আছেন? তিনি আমার দিকে তাকালেন ঠিকই, একদম পা থেকে মাথা পর্যন্ত। এরপর বলল, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার কেমন যেন অস্বস্তিকর লাগলো তার তাকানোর স্টাইল দেখে। তবু আমি হাসি মুখে কিছুক্ষণ কথা বলে রুমের ভেতর চলে গেলাম। এরপর বোরকা খুলতে লাগলাম। বোরকাটা চাচির পুরনো বোরকা। বড় আপার বাড়িতে আসবো বলে চাচি থেকে নিয়ে এসেছি। চাচিও কিছু বলেনি, যেহেতু মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। আমি বোরকাটা খুলে পিছনে ঘুরে তাকাতেই দেখলাম দুলা ভাই আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে এই রুমে এসে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। লোকটা কেমন যেন টাইপের, বেশ অদ্ভুত। আমি কিছু বলবো ঠিক তখনই আপা সেখানে এসে হাজির। আমাকে দুলাভাই দেখছে, এটা দেখে আপা দুলাভাইকে বললেন, আপনি এখনো গোসল করতে যাননি? এখনই যান, পানি ঠান্ডা হয়ে যাবে। এরপর লোকটা চলে গেল। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। বিষয়টা আপা বুঝতে পারলেন। আপা আমার কাছে এসে বলতে লাগলো, কিছু মনে করিস না বোন, শোন তুই একটু সাবধানে থাকবি, লোকটার নজর ভালো নয়। এই বলে আপা আবারও রান্নাঘরে চলে গেলেন। এরপর বোরকা গুছিয়ে রেখে ঘর থেকে বের হয়ে আপার কাছে চলে এলাম। বাড়ির বর্ণনাটা একটু দিচ্ছি। বিরাট বড় উঠান, সেই উঠানে রয়েছে চাপকল, পাকঘর, দুটো বাথরুম, আর উঠোনের মাঝখানে রয়েছে 4 তলা বাড়ি। বাড়ির পেছন সাইডে রয়েছে একটি বড় পুকুর, আর চারপাশে রয়েছে অনেক পদের গাছ। সব মিলিয়ে বাড়িটা বেশ সুন্দর, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি বড় আপার কাছে যেতেই আপা বলল, যা হাত মুখ ধুয়ে নে, অনেক দূর থেকে এসেছিস। ওই যে চাপকল আছে, আর যদি চাপকলে হাত মুখ না ধুতে চাস তাহলে বাড়ির পেছনে বিরাট বড় পুকুর আছে। পুকুরটা খুব সুন্দর, তুই চাইলে পুকুরেও হাত মুখ ধুতে পারিস। পুকুরের কথা শুনে আমার ভীষণ ভালো লেগে যায়, কেননা ওই বাড়িতে কোনো পুকুর নেই। আমি আপাকে বললাম, আমি পুকুর পাড়ে যাচ্ছি হাত মুখ ধুতে। আমি গিয়ে পুকুর পাড়ে পা ঝুলিয়ে বসলাম। পানির ভেতর পা ডুবিয়ে রেখেছি, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। চারিপাশে এত গাছগাছালি, এরপরে মাথার উপর আকাশ। পানিগুলো কি পরিষ্কার, টলমল করছে। চারিদিক থেকে পাখির কিচিরমিচির শব্দ। মনে হচ্ছিল যেন আমি এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। আমার মনে কোনো কষ্ট নেই, আমার সব কষ্ট এই পানিতে ধুয়ে মুছে চলে গেছে। এই শান্তিটা আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম। হঠাৎই আমার কানে এলো এক পুরুষালী কণ্ঠ, আহা, এই ঠান্ডা পানিতে পা ভিজিয়ে রাখলে তো ঠান্ডা লেগে যাবে। কথাটা শোনা মাত্রই আমি চোখ খুলে তাকাই। আমি দেখলাম আমার পাশেই বসে আছে কালো পাঞ্জাবি পরা একটা ছেলে। তার চেহারা ফর্সা, মুখে চাপদাড়ি, চোখ দুটো বেশ মায়াবী। আমি যে তার দিকে তাকিয়েছি সেটা দেখে সে মুচকি হাসলো। আমি যে কি পরিমাণ লজ্জা পেয়েছি সেটা কাউকেই বলে বোঝাতে পারবো না। আমি তড়িহড়ি করে পা উঠিয়ে ফেললাম পুকুরের পানি থেকে। সেই ভেজা পা নিয়েই আমি দৌড়াতে লাগলাম। কিছু দূর যেতেই আমি তার সামনেই ধপ্পাস করে পিচ্ছিল খেয়ে পড়ে গেলাম মাটিতে। এই দৃশ্য দেখে সে জোরে জোরে হাসতে লাগলো আর বলতে লাগলো, ঠান্ডার সাথে কোমরটাও ভেঙে গেছে নিশ্চয়ই। মুহূর্তের মাঝে আমার মনে হলো যেন আমি লজ্জায় মরে গেলাম। আমি সেই অবস্থায় কোন রকম দাঁড়িয়ে আবারও দৌড়াতে লাগলাম। সেই দিনের ভাগ্যটা আমার এতটাই খারাপ যে কিছু দূর যেতেই আমি আবারও তার সামনে পিচ্ছিল খেয়ে ধপ্পাস করে পড়লাম। এবার মনে হলো ছেলেটার হাসি থামানো কারো পক্ষে সম্ভব নয়। মনে হলো আমি যেন মরে গিয়েছি। এত লজ্জা আমি কোনো দিনও পাইনি।
লজ্জায় কাচুমাচু করতে লাগলাম আমি। মুহূর্তের মাঝে বড় আপা সেখানে হাজির। এসে দেখলেন আমি মাটিতে পড়ে আছি আর একা একাই মিটমিট করে লজ্জা পাচ্ছি। বড় আপা আমাকে ধরে উঠালেন আর বললেন, দেখছিস তো শ্যাওলা জমে গেছে, একটু আস্তে আস্তে হাঁটবি না? তোর জুতো কোথায়? ওই যে পুকুর পাড়ে রেখে এসেছিস তো। এরপর বড় আপার সাথে আমি আবারও পুকুর পাড়ে গিয়ে জুতা পরলাম। আমি এই পাশ ও পাশ চারিদিকে তাকালাম, ছেলেটা কোথাও নেই। এত জলদি ছেলেটা কোথায় চলে গেল? মনে হচ্ছে বড় আপাকে দেখে কোথাও লুকিয়ে পড়েছে। এরপর সবাই খাবার খেতে বসলাম। খাবার খাওয়ার সময়ও দেখলাম দুলাভাই আমার দিকেই তাকিয়ে আছে। বিষয়টা আপুও টের পাচ্ছে আর আমারও ভীষণ অস্বস্তি লাগছে। আমি বুঝি না আপু এই লোকটাকে কি করে সহ্য করে। বেশি রাগ হচ্ছে চাচির উপর, এই লোকটার সাথে বিয়ে দিয়ে আমার আপাকে। এরপর জলদি করে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ হলে আপার সাথে সাথে সেগুলো সব গুছিয়ে থালা বাসন ধুয়ে দিলাম। আপা যদিও বলছিল লাগবে না, তবুও আমি করে দিলাম। এরপর বাড়ির উঠোনের সিঁড়িতে বসে আপা আমার মাথায় বিলি কেটে দিতে লাগলেন। বাটি থেকে হাতে তেল মাখিয়ে মাথায় দিয়ে বলতে লাগলেন, বলি আমি নেই বলে কি নিজের একটু যত্নও করতে পারিস না? চুলের কি অবস্থা করেছিস তুই, একটুও তেল দিসনি। আমি থাকতে তো প্রত্যেকদিন রাতে তোর মাথায় তেল দিয়ে দিতাম। তুই বড্ড অলস হয়ে গিয়েছিস ইরা, শুধু আমার মায়ের বাড়িতে সারাদিন চাকরের মতো খাটিস, নিজের যত্ন নিস না। সাফওয়ান বাবা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর মা তোর জন্য কত চিন্তা করে তুই জানিস না? এই তো মা, আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম। কি? তোকে না আমি কতবার বলেছি পানি থেকে দূরে থাকবি? আজ আসুক তোর বাবা। আজকে যদি আমি তোকে তোর বাবার হাতে মার না খাইয়েছি তাহলে আমার নামও আয়রা না। মা প্লিজ বাবাকে বলো না, বাবা খুব বকবে। হ্যাঁ, তোর এই প্রত্যেকবার ন্যাকা ন্যাকা কথায় আমি আর বলছি না। আজ আমি তোর বাবাকে বলবোই। তুই অনেকবার বেড়ে গিয়েছিস, এবার তোকে বিয়ে দিয়ে দিব। কি বিয়ে দিয়ে দিবে? কার সাথে? কার সাথে আবার? পরীর সাথে? না মা, আমি পরীকে বিয়ে করব না। আমি কোনো মানব জাতিকে বিয়ে করব। যেমন বাবা তোমাকে করেছে। তা কোন মানব জাতির মেয়েকে তোর কাছে বিয়ে দিবে, যে কিনা তাকে নিয়ে একবারের জন্য জিন রাজ্যে চলে আসবে? একবারের জন্য কই মা, তুমিও তো নানু বাড়িতে যাও। ওসব কথা বাদ দে, তোর বাবা কোথায় গেছে সেটা বল। আজ সকাল থেকে তার কোনো পাত্তা নেই। কোথায় যে আছে কে জানে। সেই থেকেই বিয়ের আগে আমার পেছনে ঘুরঘুর করতো। এখন বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন আমার কথা ভুলে গেছে। কিরে তুই হাসছিস কেন? ওই দেখো তোমার পেছনে বাবা দাঁড়িয়ে আছে। বাবা তোমার সব কথা শুনে ফেলেছে মা। তো কি হয়েছে? আমি কি ভুল বলেছি? সত্যি কথাই বলেছি, আর সত্যি কথা বলতে তোর মা ভয় পায় না। বাবা তুমি কোথায় গিয়েছিলে? দেখছোই তো মা কত রেগে আছে। কোথায় আর যাবো? তোর মায়ের পিছু ছাড়া কি এতটাই সম্ভব? আমি তো চাইলেও পারবো না, কেননা এই রূপসীর উপর আমার অনেক আগে থেকেই মন পড়ে আছে। সাফওয়ান তুই ঘরে যা, এই বেটাকে উদুম কেলানি না দিলেও সোজা হবে না। একে তো এতক্ষণ কোথায় ছিল তার কোনো খবর নেই, এতক্ষণ পর এসেছে, তাও আবার কি প্রেমের কথা। ইস, বুড়ো বয়সে প্রেম উতলে উতলে পড়ছে। তখন সারফরাজ আয়রাকে কাছে টেনে বলে, রাগ করো না সোনা, তোমার জন্যই আমি একটা কাজ করতে গিয়েছিলাম। যখনই কিছু বলি তখনই বলে তোমার জন্য এটা করছি ওটা করছি, আমার কিছু লাগবে না। তোমার ছেলে কি করেছে জানো? আর তোমার ছেলে কোথায় কোথায় যায় সেটা কি তুমি খবর রাখো? কেন সাফওয়ান কোথায় গিয়েছিল? তোমার ছেলেকে 100 বার বলার পরেও সে আবারও পুকুর পাড়ে যাওয়া শুরু করেছে। আমি বুঝলাম না পুকুর পাড়ে কি এমন আছে যে ওর ওখানে যেতে হবে? তুমি ওকে কিছু বলো না দেখে ও একদম মাথায় উঠে গেছে। বারবার বলে দিচ্ছি সাফওয়ানের বাবা, ওকে তুমি মাথায় উঠিও না, তাহলে আমি তোমার সবগুলো চুল একটা একটা করে টেনে ছিঁড়ে ফেলবো। কি বলছো? চুলগুলো টেনে ছিঁড়ে ফেললে তো কেউ আমার দিকে তাকাবেই না, তখন তো সবাই আমাকে টাকলা জিন বলবে, আর কোনো পরিও আমাকে পছন্দ করবে না। ঢং। বিয়ে হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, এখন ছেলের বিয়ে শাদীর কথা ভাবো, আর এখনো তুই পরিদেরকে নিয়ে ভাবছিস। আসলে তোকে 2 দিন যাবত উদুম কেলানি দেই না তো, তাই তুই এত বার বেড়েছিস। এরপর ইরা তুই এই রুমে ঘুমাবি, আমি আর তোর দুলাভাই পাশের রুমেই আছি, কোনো কিছু দরকার পড়লে আমাকে ডাক দিবি। আর হ্যাঁ, ভেতর থেকে দরজাটা ভালো করে লাগিয়ে দে। ঠিক আছে আপা, তুমি যাও, কোনো কিছু লাগলে আমি তোমাকে বলবো। এরপর আপা চলে গেলেন। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজকের ওই পিচ্ছিল খেয়ে 2 বার পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে মনে হয় ছেলেটা এখনো এপাশ ওপাশ হয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছে না। সবসময় যে বাড়িতে ঘুমায় সেই বাড়ি থেকে অন্য একটা নতুন বাড়িতে, এ বাড়িতে ঘুম আসছে না ইরা। তখনই সে জানালাটা খুলে পুকুরের দিকে তাকালো। জ্যোৎস্না চাঁদের আলোতে পুকুরটা কি সুন্দর লাগছে। ইরার মন টিকছে না ঘরে, তার ইচ্ছে করছে সে পুকুর পাড়ে চলে যাবে আর পুকুরে গিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখবে। এরপর ইরা আস্তে আস্তে 1-2 পা করে বাহিরে বের হয়। সবাই ঘুমিয়ে গেছে। বাহিরে বের হয়ে সোজা চলে যায় সেই পুকুর পাড়ে। পুকুরের সিঁড়িতে পা ঝুলিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আছে আর গুনগুন করে একটা গান গাইছে। এই গানটা ছোটবেলায় তার মা তাকে গাইয়ে শোনাতো। মুহূর্তের মাঝে ইরা অনুভব করে তার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে। ইরা পেছনে ঘুরে তাকাতেই দেখে তার বড় আপার স্বামী, সেই কাল
কালো মোটা বয়স্ক লোকটা। ইরা লোকটাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে এক চিৎকার দিয়ে উঠলো। তখন সেই লোকটা বলল, আরে আরে চিল্লাইতেছো কেন? আমি কি তোমার খায়া ফেলছি? তুমি আসছো, তোমার সাথে আর কোনো কথা হয় নাই। যখন আমি প্রস্রাব করতে উঠছি তখন দেখি তুমি ঘরে নাই, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। এখানে তুমি নতুন, পরে যখন দেখলাম তুমি পুকুর পাড়ে বসে আছো তাই আমি এখানে আইছি। তখন বড় আপার স্বামী মানে দুলাভাই আমাকে বলল, চলো পুকুর পাড়ে গিয়ে বসি, তোমার সাথে আমার কথা আছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, সাথে এটাও ভাবলাম যে আপা যদি দেখে ফেলে তাহলে কি ভাববে। তবুও যেহেতু তার বাড়িতে মেহমান হিসেবে আছি তাই তার কথা তো শুনতেই হবে। এরপর আমি আবারও পুকুর ঘাটে বসলাম, আর দুলাভাই আমার থেকে অনেক দূরে একটা সিঁড়িতে বসলেন। এরপর আমাকে বলতে লাগলেন, তোমার দিকে আমি খারাপ নজরে তাকাই নাই। আইস যখন তুমি আমাকে বাইতাইছিলা তখন আমি দেখতেছিলাম তোমার হাতে পায়ে অনেক মাইরের দাগ। তোমার বইনে খালি তোমার পেঁচাল পারে, সারাদিন কয় আমার বইনটারে আমি অনেক ভালোবাসি। তোমার চাচি নাকি তোমার অনেক মারধর করে। আমি ওইটাই দেখতেছিলাম, মা মরা মাইয়াটারে কেমনে মারছে, এমনে কি কাউরে মারতে পারে? তার কথা শুনে আমি তাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না মনে হলো। আমি নিয়ে বিনিয়ে বললাম, আসলে দুলাভাই অনেক সময় কাজে ভুল হয়ে গেলে তখন চাচি আমাকে একটু মারে, সব সময় মারে না, আদর করে। থাক আর মিশা কথা কন লাগবো না, তোমার বোনের মুখে আমি সব শুনছি। তোমার চাচা চাচি হ্যাগরে আমার একটুও দেখতে মন চায় না, হেরা দুইজনেই অনেক লুভি। তোমার আপারে বিয়া করণের সময় আমার থেকে জমি লেখা নিছে। অবশ্য আমি জমিটা তোমার আপার নামে লেখা দিছিলাম, কিন্তু তোমার আপার থেকে তোমার চাচি হ্যার নামে লেখায় নিছে। ও কি রকম খারাপ মহিলা। এখন বর্তমানে যে বাড়িতে থাকে আর তোমার বাবার যে ব্যবসা আছে সব নাকি হ্যাগোদা হলে। তুমি একদম চিন্তা করো না, আমি সব কিছু ছুটাম। তোমার যতদিন ইচ্ছা তুমি এদিকে থাকো, কোনো সমস্যা নাই। তোমার যা দরকার লাগে আমারে কইবা, তুমি ভাইবো না যে তোমার কেউ নাই, আজ থেকে আমি তোমার বড় ভাই। লোকটার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। সে আমাকে বলল, আরে বোকা মাইয়া নিহি, কান্দন লাগে? তোমার আপায় আমার একটুও ভালা পায় না, আমার বয়স বেশি দেখা সবসময় কয় আমার চরিত্র খারাপ, এর লেগা তোমার আপারে বিয়া করছি। দুলাভাই আরো বললেন, আমি তোমার আপারে কতটা ভালোবাসি বললে বুঝাইতে পারবো না। তোমার আপা ছাড়া আমার তো আর কেউ নাই। এই সব জায়গা সম্পত্তি আমি সব তোমার আপার নামে লেখা রাখছি। আমার কিছু হয়ে গেলে সব তোমার আপায় পাইবো। আমি চাই তোমার আপা যেন সব সময় সুখে থাকে। আমি ভাবতে লাগলাম যে মানুষটাকে আমি এতটা খারাপ ভাবতাম সে মানুষটা আমার আপাকে নিয়ে কত ভাবছে। দুলাভাই আবার বললেন, তুমি একটু বুঝাইও তোমার আপারে। আমি তো কত বুঝাইছি কিন্তু সে বোঝে না। সে একটা কথাই ভাবে আমার চরিত্র খারাপ, এই জন্য নাকি আমি তারে বিয়ে করছি। বিয়া শাদী সব আল্লাহর হাতে, আমার কি করার আছে কও? দেখো কত রাইত হয়ে গেছে, তোমার আপা আবার আমারে না দেখলে কি না কি ভাববো। যাও তুমি ঘরে গিয়া ঘুমায় থাকো, আমি একটু পর আইতাছি। তখন দুলাভাইকে জি আচ্ছা বলে আমি চলে যেতে লাগলে তিনি পেছন থেকে বললেন, সাবধানে যাও, আজকে নাকি তুমি পিছলা খায় পড়ে গেছো, ব্যথা পাইছো? আমার আগে কইবা না, তাইলে আমি তোমার ডাক্তারের থেকে ওষুধ আইনা দিতাম। আমি তখন কিছুটা লজ্জা পেয়ে দুলাভাইকে বললাম, আরে দুলাভাই আমি তেমন একটা ব্যথা পাইনি, এমনি একটু পড়ে গিয়েছিলাম। এরপর ঘরে গিয়ে শুয়ে ভাবতে লাগলাম, মানুষের আসল সৌন্দর্য মন, গায়ের রং কি এসে যায়, মনটাই তো আসল। আর যদি আপার সেই ছেলেটার সাথে বিয়ে হতো তাহলে হয়তো আপা সুখে নাও থাকতে পারতো, কেননা এতবার বলার পরেও ছেলেটা কোনো কাজ খোঁজেনি, সব কষ্ট সহ্য করতে হতো আমার আপাকে। আর দুলাভাই যেমনই দেখতে হোক না কেন মন থেকে মানুষটা কত ভালো, কতটা ভালোবাসে বড় আপাকে। কাল সকালবেলায় আমি বড় আপাকে বোঝাবো। এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি বড় আপা কখন উঠে গেছে আর একা একা কাজ করছে। ইস, ভাবতেই লজ্জা লাগছে। এখানে এসে বড় আপার কাজে একটু সাহায্য করব কি, আমি ঘুমিয়ে আছি। তড়িহড়ি করে তাড়াতাড়ি বের হলাম ঘর থেকে আর বড় আপার কাছে গিয়ে বললাম, আপা তুমি থালা বাসন ধুচ্ছ কেন? আমাকে দাও, আমি ধুয়ে দিচ্ছি। তখন বড় আপা বলল, আমার বাপের বাড়িতে কাজ করে তোর হাতের যে 12টা বাজিয়েছিস, এখন হাতটাকে একটু ভালো কর, সামনে বিয়ে শাদী দিব তো, তখন শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করিস, এখন আর কিছু করতে হবে না। আর তোর বড় আপা এখন সব কাজ পারে। বিয়ের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ঘরের দিকে দৌড় দিলাম। এই দৃশ্য দেখে বড় আপা একা একাই হাসতে লাগলেন। তারপর, বাবা সাফওয়ান কোথায় তুই? এই তো মা রেডি হচ্ছি। কেন, কি হয়েছে? কিছু লাগবে? রেডি হচ্ছিস, ভালো কথা, চল তোর নানু বাড়িতে যাবো। মায়ের শরীরটা বেশ ভালো নয়, একটু গিয়ে দেখে আসি, মনটা কেমন করছে। না মা তুমি যাও নানু বাড়িতে, আমি যাবো না, ওই বাড়িতে আমার ভাল লাগে না। ইস, তুই এরকম কেন, তোর বাবার মতো? আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু তোমাকে আমি দিয়ে আবার চলে আসবো। আগেই নানু বাড়িতে যেতে ভাল লাগতো ঢাকায়, কিন্তু ঢাকার বাড়ি বিক্রি করে সে গ্রামে চলে গিয়েছে। ইস, এত কথা বলিস কেন, গ্রামই ভালো, সেখানে সব টাটকা টাটকা সবজি মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা চলো, আমার আবার দেরি হয়ে যাবে। আচ্ছা তুই এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিস? বন্ধুদের
বন্ধুদের সাথে একটা জায়গায় যাব। বন্ধুদের সাথে নাকি কোনো পরীর সাথে দেখা করতে যাবি? হায়রে মা, তুমি যে কি বলো, কত শত শত পরী আমার পেছনে ঘুরে, আমি পাত্তা দিই না। তার মায়ের বাড়িতে চলে এসেছে। কত করে বললাম তোর বাড়িতে আমাকে একটু নিয়ে যা, আমি একটু দেখি আমার মেয়েটা কোথায় থাকে। আরে মা, আমি তো তোমাকে বলেছি আমি কত দূরে থাকি, সেখান দিয়ে তুমি যাতায়াত করলে তোমার তো এমনিতেই বমি পায়, বেশি জার্নি করতে পারো না, তখন শরীর আরো খারাপ হয়ে যাবে। আমি তো তোমার সাথে দেখা করতে আসছি, আর কি লাগে তোমার? যখনই আমি তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলি তখনই তুই এই কথাই বলিস। এসব কথা বাদ দে। সাফান কোথায়? ও তো এখানেই ছিল, আবার কোথায় চলে গেল কে জানে। তোর ছেলেটা ভারী বেয়াদব হয়ে গেছে, ওকে ভালো শিক্ষা দীক্ষা দিচ্ছিস না কেন? কেন মা, সাফান কি করেছে? এর আগের বার এসে তোর বাবার লাঠি ভেঙে দিয়েছে, বলেছে ওর নামে জমি লিখে না দিলে নাকি ঘরও ভেঙে ফেলবে। আমি বুঝে উঠতে পারলাম না এতটুকু একটা ছেলের ভিতর এত শক্তি কি করে এলো, তোর বাবার লাঠিটা পর্যন্ত ভেঙে ফেললো। সাফান এই কথা বলেছে, ও জমি দিয়ে কি করবে? ওর বাবার এত এত সম্পত্তি আছে। ও ছেলেটা অনেক দুষ্ট হয়েছে, দাঁড়াও ওকে পেলে আমি এমন অবস্থা করব ও আর জীবনে এরকম করবে না। থাক হয়েছে, আমার নাতিকে আর বকতে হবে না। এই দুষ্টমগুলো তো ওই করবে, আর কে করবে? তুই করবি, তুই তো বড় হয়ে গেছিস। এইভাবেই তাদের খুনসুটি চলতে থাকে। অন্যদিকে দেখা যায় ইরা পুকুর পাড়ে বসে আছে, তার বড় আপা তাকে কোনো কাজ করতে দিচ্ছে না। ইরা ছুঁড়ে মারছে পাথর পুকুরের পানিতে। হঠাৎই সেই পুরুষালী কণ্ঠটি আবার ভেসে এলো। সেই দিনের পিচ্ছিল খেয়ে ধপ্পাস করে পড়ে গিয়েও হয়তো মন ভরেনি, তাই হয়তো বারবার পুকুর পাড়ে আসা হয়। কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম, পেছনে করে তাকালাম, দেখলাম সেই দিনের সেই ছেলেটি। তার গায়ে গাঢ় নীল রঙের পাঞ্জাবি, আমার পেছনে দাঁড়িয়ে আছে একটি গাছের সাথে হেলান দিয়ে। তাকে দেখেই আমি পা উঠিয়ে ফেললাম পানি থেকে, আর সেখান থেকে যাব অমনি সে সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, নানু বাড়িতে এর আগেও কয়েকবার এসেছি, তোমাকে তো দেখিনি, তুমি কি এখানে নতুন এসেছো? আমি একবার তার দিকে তাকিয়ে সাথে সাথে চোখটা নিচু করে ফেললাম। সে আমার বিষয়টা বুঝতে পারলো। সে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই, আমি তোমার স্বামী না। তখন আমি আবার তার দিকে তাকিয়ে কপালটা কুঁচকিয়ে বললাম, এই যে আপনার মাথায় কি সমস্যা আছে নাকি? আমি কবে বলেছি আপনি আমার স্বামী? আর আপনি এমন হুটহাট করে আমার আপার বাড়িতে কোত্থেকে আসেন? দেখে তো মনে হয় না চোর। কি বলে? আমাকে চোরের মতো লাগে? সত্যি বলো না, বলো না, আমাকে কি চোরের মতো লাগে? তাহলে আমি আমার গেট আপ চেঞ্জ করবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, ইস কি বেশরম ছেলেটা, লজ্জা শরম যে নেই সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আমি আর তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজা যেতে লাগলাম। তখন সে পেছন থেকে আবার বলে উঠলো, বলে যাও আমাকে চোরের মতো লাগে কিনা, নয়তো আমি তোমাকে যেতে দিব না। আমি মনে মনে বলতে লাগলাম, ইস আচ্ছা ঝামেলায় পড়লাম তো। দেখেন, আপনি যদি এখান থেকে না যান তাহলে কিন্তু আমি বড় আপাকে গিয়ে বলবো। কি বলবে তোমার বড় আপাকে? বলবো যে আপনি এই বাড়িতে আসেন আর সেই দিনও এসেছিলেন। এই না না, এগুলো বলো না প্লিজ, তাহলে তো তোমার বড় আপা আমাকে আসতে দিবে না। এই বলে জোরে জোরে হাসতে লাগলো ছেলেটি। আমি শুধু ছেলেটির দিকে তাকিয়ে আছি, চোখ সরাতে পারছি না। আপা আমাকে পেছন থেকে ডাক দিয়ে বলল, কি রে, কার সাথে কথা বলছিস? আপার কণ্ঠ শুনে আমি পেছনে ঘুরে তাকালাম, দেখলাম আপা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি সামনে ঘুরে তাকাতেই দেখলাম ছেলেটি উধাও। আজব ব্যাপার, ছেলেটি এত জলদি কোথায় চলে গেল? আপা আমার কাছে এসে বলতে লাগলেন, কি রে, অনেকক্ষণ যাবত দেখছি একা একা কার সাথে কথা বলছিস? আমি মনে মনে ভাবলাম, একা একা কখন কথা বললাম, ছেলেটা তো আমার সাথেই ছিল। এরপর আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘরে চলে গেলাম। আমি একা একা বসে আছি, আপাও আসছে না, কি এত কাজ করছে কতক্ষণ যাবত ঘরে একা বসে আছে। তাই আমি উঠে ওই রুমে গেলাম, দেখলাম আপা আমাকে দেখেই চোখ মুছলেন। আমি দৌড়ে গেলাম আপার কাছে, বললাম, কি হয়েছে আপা, তুমি কান্না করছো কেন? দুলাভাই কি তোমাকে কিছু বলেছে? তখন আপা কাঁদতে কাঁদতে বললেন, সে আমাকে আর কি বলবে, আমাকে সে কিছুই বলে না, কিন্তু আমার জীবনটা যে নষ্ট হয়ে গেছে রে ইরা। এখন আমি চাইলেও আর আমার জীবনটাকে সুন্দর করে গুছাতে পারবো না। আমি আবার কান্না থামিয়ে দিয়ে বলতে লাগলাম, আপা তুমি মানুষটাকে যতটা খারাপ ভাবছো সে ততটা খারাপ নয়। যার মন যত সুন্দর তার চেহারা তত সুন্দর। চেহারায় কি এসে যায় আপা, সে তো তোমাকে কত ভালোবাসে আর কতটাই ভালো রেখেছে। আগে আমার চাচির ওপর খুব রাগ হতো, সে এরকম একটা লোকের সাথে তোমার বিয়ে দিয়েছে, কিন্তু যখন আমি বুঝতে পারলাম লোকটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর তার মতো ভালোবাসতে আর কেউ পারবে না তোমাকে, তারপর আমি বুঝতে পারলাম চাচি যে কাজটা করেছে ভালোই করেছে। তুমি চাচিকে ভুল বুঝো না আপা, চাচি তোমার ভালোটাই চেয়েছে। এরপর আমি আপাকে সব বললাম যে দুলাভাই আমাকে কি কি কথা বলেছিল। সব কথা শুনে আপার চোখে আবারও পানি চলে এলো। সে আমাকে কাঁদতে কাঁদতে বলল, বিয়ের পর থেকে মানুষটাকে আমি শুধু ভুল বুঝেই এসেছি, কেউ আমাকে কখনো তার ব্যাপারে কোনো ভালো কথা বলেনি, বরং আমি শুনতেও চাইনি। সব সময় মানুষটার সাথে আমি খারাপ ব্যবহার করেছি, কিন্তু আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই ঠিকই বলেছিলি, মানুষের আসল চেহারা তো তার মনে, যার মন সুন্দর তার চেহারা সুন্দর। এই বলতে বলতে দুলাভাই এসে হাজির।
হাতে রয়েছে মিষ্টি, রসমালাই, আরো কত কিছু খাবার। দুলাভাইকে দেখেই আপু দুলাভাইয়ের পায়ে পড়ে কাঁদতে লাগলেন। আমাকে আপনি মাফ করে দেন, আপনি যে আমাকে কতটা ভালোবাসেন আজ আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনিও যে মানুষ, আপনিও যে কষ্ট পান সেটা আমি বুঝতে পারিনি। আজ ইরা আমার চোখ খুলে দিয়েছে, আমি অনেক বেশি অনুতপ্ত। আপার মুখে এসব কথা শুনে দুলাভাই আমার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, বোন, তুমি আমার যে উপকার করেছো আমি কখনোই ভুলতে পারবো না। আমি তোমার আপারে বোঝানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনে নাই। আজ তোমার জন্য আমি তোমার বোনেরে আমার কষ্টটা দেখাইতে পারছি। তিনি আরো বলতে লাগলেন, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবা, তোমার ওই চাচির বাড়িতে যাওয়ার দরকার নাই, তুমি আমার ছোট বোন হয়ে থাকবা। এই কথা শুনে আপা অনেক বেশি খুশি হয়ে গেলেন, কেননা আপা জানতেন চাচির বাড়িতে তো আমি দুবেলা খাবার খেতেই পারতাম, সেখানে হয়তো চাচির মার খেতে খেতে আমি প্রায় মরেই যেতাম। এখানে আমি ভালো থাকবো এবং আপা দেখে শুনে ভালো ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এরপর তাদের 4 হাত মিলিয়ে দিয়ে আমি ঘরে চলে এলাম। আজ দুলাভাই ও আপুর একটা সুন্দর মুহূর্ত কাটবে, আমিও চাই আমার জীবনে এমন কেউ আসবে। আজকে রাতের ঘুমটা আমার খুব সুন্দর হবে সেটা আমি জানি। এতদিন পর আমি আপাকে খুশি দেখছি, সেই সাথে দুলাভাইকেও। কাল সকালে হয়তো তারা খুব খুশি থাকবেন। এই ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও বলতে পারবো না। হঠাৎই আমি শুনতে পেলাম জানালার উপাস থেকে কেউ টোকা দিচ্ছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম আর হুড়মুড়িয়ে উঠে বসলাম। আমি ভয় ভয় বলতে লাগলাম, কে? তখন খুব সুন্দর একটা মেয়ের কণ্ঠে বলে উঠলো কেউ, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমি আপনার সাথে কথা বলতে চাই। এরপর আমি জানালাটা খুললাম, খুলে দেখলাম এ যেন আকাশের পরী, শুধু তার পিঠে ডানা নেই। এত সুন্দর মেয়ে হতে পারে আমি কখনোই ভাবতে পারিনি। তার রূপের আগুনে যেন আমি জ্বলে পুড়ে মরছিলাম। চারিপাশ থেকে সাদা আলো বের হচ্ছিল। আমি তাকে বললাম, কে আপনি? এত রাতে আপনার ভয় করছে না? তখন সে কিছুটা বিরক্তি বোধ নিয়ে বলল, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। আমি তাকে বললাম, ঠিক আছে, আপনি বাড়ির ভেতরে আসুন, আমি দুলাভাই আর আপুকে ডাক দিচ্ছি। তখন সে বলল, তোমার আপু আর দুলাভাইকে দিয়ে আমি কি করব? আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আমি মনে মনে ভাবলাম, আমি তো এখানে নতুন এসেছি, সে আমাকে কি করে চেনে? এক পর্যায়ে দেখলাম সে অদৃশ্য হয়ে ঘরের ভিতর চলে এলো, যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এটা কোনো মানুষের কাজ নয়। মনে মনে যত দোয়া দুরুদ পারি পড়তে লাগলাম। ভয়ে আমার গা কাঁপছে। এই কি দেখলাম আমি? মানুষটা তো একটু আগে জানালার বাহিরে ছিল, তাহলে এত জলদি কিভাবে ঘরে চলে এলো? এরপর আমাকে হুমকি দিয়ে বলতে লাগলো, তোর সাহস দেখে আমি প্রচন্ড অবাক হচ্ছি। তুই আমার সাফওয়ানকে কি জাদু করেছিস? আজ পর্যন্ত যে কয়টা পরি ওর দিকে তাকিয়েছে আমি সবার চোখ তুলে ফেলেছি, আর তুই তো সামান্য মানুষ। তখন আমি তাকে বললাম, সাফওয়ান কে? আপনি কার কথা বলছেন? তখন সে বলল, নাটক করিস, একদম মেরে ফেলবো। তুই সাফওয়ানকে চিনিস না? আমি তাকে বললাম, সত্যি বলছি আমি তাকে চিনি না, আপনার মুখে এই নামটা প্রথম শুনছি। তখন সে বলল, তোর সাথে যে ছেলেটি দেখা করতে আসে সে হচ্ছে সাফওয়ান, ওকে আমি ছোট থেকে পছন্দ করি, তাই ওর দিকে যেই তাকিয়েছে আমি তার অবস্থা খারাপ করে ফেলি। তুইও তাকিয়েছিলি, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি, কেননা সাফওয়ান ছিল সেখানে। আর ওর চোখে খারাপ হওয়ার মতো কোনো কাজ আমি করি না, যা করি সব গোপনে। তুই আমার সাফওয়ানকে এমন জাদু করেছিস যে ও সারা দিন তোর কথা ভাবে। তোকে আমি মারবো না, কিন্তু তুই যদি দ্বিতীয়বার ওর সাথে কথা বলিস তাহলে আমি তোকে জানে মেরে ফেলবো। এই বলে তিনি চোখের সামনে আবারও অদৃশ্য হয়ে গেল। তার কথাগুলো শুনে আমি ভয়ে কাঁদতে লাগলাম। মেয়েটার কথা শুনে যতটুকু বুঝতে পারলাম তারা মানুষ নয়। মনে মনে কাঁদতে কাঁদতে বললাম, হে আল্লাহ, আপনি আমাকে কোন বিপদে ফেলে দিলেন? আমার জীবনে কি অশান্তির কম ছিল যে আপনি নতুন করে আমার জীবনে অশান্তি পাঠিয়ে দিলেন? এই বলে আমি কাঁদতে লাগলাম। মুহূর্তের মাঝে ঘরটা কেমন গরম হয়ে গেল, সেই সাথে ঘরে একটা খুব সুন্দর গন্ধ। চোখের পলকেই দেখলাম সাদা জুব্বা পরা একটা লোক দাঁড়িয়ে আছে এবং আমাকে একটা সালাম দিয়ে বলল, কেমন আছেন আপনি? কিন্তু এই লোকটাকে আমি তো তাকে চিনি না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? সে বলল, আমার নাম সারফরাজ, আমি সাফওয়ানের বাবা। তখন আমি বললাম, কি চান আমার কাছে? সারফরাজ ইরাকে বলে, বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধু চিনকে বলেছিলাম আমার ছেলে কোথায় কোথায় যায় সেই খবর আমাকে দিতে। সে খবর দিল যে আপনার সাথে আমার ছেলে দেখা করতে এসেছে। ছোট থেকে আমি এবং আমার স্ত্রী আয়রা ওকে খুব আদর যত্নে বড় করেছি। যেই জিনিসের দিকে ও একবার তাকিয়েছে, মুখেও বলতে হয়নি, সেই জিনিসটাই ওকে আমি দিয়েছি। এমনকি ওর খাবার দাবার এবং ব্যবহৃত সমস্ত জিনিস সোনার তৈরি। তাহলে বুঝুন আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি। ও যেহেতু আপনার কাছে আসে তার মানে আমরা ধরেই নিয়েছি ও আপনাকে পছন্দ করে। অবশ্য আমি আমার ছেলেকে অনেক আগেই বলেছিলাম, বাবা তুমি যেই মেয়েকে পছন্দ করবে তার সাথেই আমি তোমাকে বিয়ে দিব। তখন আমার ছেলে তার বন্ধুর কাছে বলেছে
আপনাকে নাকি আমার ছেলের খুব পছন্দ, বিয়ে করলে সে আপনাকেই করতে চায়। আমার ছেলের বন্ধু এসে আমাকে এই কথা বলেছে, তাই সঙ্গে সঙ্গে আমি আপনার সাথে দেখা করতে চলে এলাম। কিন্তু আপনার ঘরের কাছে আসতেই দেখলাম সেই পরী মেয়েটাকে। তখন আমি বুঝতে পারলাম মেয়েটা কেন এসেছিল, নিশ্চিত আপনাকে হুমকি দেওয়ার জন্য। এটা ওর প্রথম কাজ নয়, এর আগেও যে কয়টা পরীর দিকে আমার ছেলে তাকিয়েছে সবাইকে সে হুমকি দিয়েছে, এমনকি তাদের পরিণতিও খুব খারাপ করেছে। এরকম মেয়েকে কখনোই আমাদের ছেলের বউ করব না। ওর বাবা খুব শক্তিশালী এবং নিষ্ঠুর, যার কারণে তার মেয়েটাও তেমনই হয়েছে। ছোট থেকে সেই মেয়েটার নজর আমাদের ছেলের দিকে, যেভাবেই হোক আমাদের ছেলেকে সে বিয়ে করবে, কিন্তু আমরা এটা কোনোদিনও হতে দিব না। তাই আমি চাই আপনাকে, যেহেতু আমার ছেলে পছন্দ করে, তাই আমার ছেলের সাথে আপনার বিয়েটা হোক। আর একবার যদি আপনার সাথে আমার ছেলের বিয়ে হয়ে যায় তাহলে তার বাবাও কিছু করতে পারবে না, কেননা আমাদের জিনদের মধ্যে একটা নিয়ম আছে, কোনো বিবাহিত জিনদের উপর কেউ অত্যাচার করতে পারে না। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার কি বলা উচিত। তখন সে আবার বলল, আপনি ভাবুন, আপনার মন যা বলে তাই বলুন। আপনাকে আমি একদিন সময় দিলাম, আপনি ভেবে আমাকে জানাবেন। এবং আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার এবং আমার সাথে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আপনি কাউকে বলবেন না। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এইদিকে রাতভর চিন্তিত আমি, ঘুম আসছে না কোনো মতে। কি উত্তর দিব তাদের? কালকে যদি আমি তাকে না বলি তাহলে এমনও হতে পারে সে আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আপা আমাকে এসে ডাকছে, কি রে ইরা, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? সকাল 11টা বেজে গেছে। ঘুম থেকে উঠে মুখ হাত ধো, খাবার খেতে হবে না, নয়তো তুই অসুস্থ হয়ে যাবি। আমি ঘুম থেকে উঠে আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আপা আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, খুব ভয় করছে আমার। তখন আপা আমাকে বলল, কি স্বপ্ন দেখেছিস আমাকে বল। এরপর আপাকে সবকিছু আমি বলে দিলাম। সব শুনে আপা হাসতে লাগলেন আর বললেন, আরে পাগলি মেয়ে, এটা তো স্বপ্ন, তেমন কিছু নয়। আর এখন থেকে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবি, তাহলে এসব স্বপ্ন আর দেখবি না। আমিও এক পর্যায়ে ভেবেই নিলাম যে এগুলো আসলেই সব স্বপ্ন ছিল। এমনি দিনটা কেটে যায়। খাবার দাবার শেষ করে রাতে ঘুমাতে গেলাম, ঘুমিয়ে পড়েছি। ঠিক তখন সেই লোকটা এসে হাজির, যার নাম ছিল সারফরাজ। তাকে দেখে আমি আমার দু চোখ ভালো মতো পরিষ্কার করে নিলাম। এরপর তার দিকে তাকালাম, সে সত্যি দাঁড়িয়ে আছে। তার মানে যেগুলো আমি স্বপ্ন ভেবেছিলাম সেগুলো স্বপ্ন নয়, বাস্তব। সারফরাজ ইরার কাছে এসে বলল, আপনাকে তো আমি বলেছিলাম আপনার সাথে আমার যে কথাগুলো হয়েছে কাউকে বলতে না, কিন্তু আপনি আপনার আপাকে বলে দিয়েছেন। কিন্তু ভয় পাবেন না, আমি আপনাকে কিছুই করব না, কেননা আপনার আপা এই সব কিছুই স্বপ্ন ভেবেছে। আমি শুধু আপনার উত্তর জানতে এখানে এসেছি। আপনি কি আমার ছেলে সাফওয়ানকে বিয়ে করতে রাজি? এবার আমি আর ভয় পেলাম না। আমি তাকে বললাম, ছোটবেলা থেকে আমি আমার মা বাবার আদর পাইনি, চাচির অত্যাচারে বড় হয়েছি। আমার আপা আমাকে খুব আদর করে, সে আমার বিয়ের স্বপ্ন দেখছে। আর আপনারা আমাকে বিয়ের কথা বলছেন? আপনারা তো জিন জাতি, তাহলে আমি মানুষ হয়ে কি করে আপনার ছেলেকে বিয়ে করব? দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। দেখুন, আমি অনেক কষ্টে এই পর্যন্ত এসেছি, আমার অনেক স্বপ্ন আছে। আমাকে যে বিয়ে করবে তিনি আমাকে খুব ভালোবাসবে। অবশ্যই সে মানুষ জাতি, কিন্তু জিন জাতিকে বিয়ে করে আমি আমার জীবনে আর কোনো দুঃখ আনতে চাই না। তখন সারফরাজ বলে, আপনার কথাগুলো শুনে আমি বেশ খুশি হয়েছি। আপনি আপনার মন থেকে সবকিছু বলেছেন, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারবো যে আমার ছেলেকে আপনি বিয়ে করলে কখনোই ঠকবেন না, বরং আমার ছেলে আপনাকে এতটাই ভালোবাসা দিবে যে আপনি আপনার সকল দুঃখ ভুলে যাবেন। সারফরাজ ও ইরার কথা বলার মধ্যে সেখানে হাজির হলো সাফওয়ান। সাফওয়ানকে দেখে ইরা চুপ হয়ে গেল। সাফওয়ান বলল, বাবা আমি তোমার সব কথাই শুনেছি। আর এই মেয়ে, তুমি এত ভাব নিচ্ছ কেন? আমি তোমাকে বলেছি যে বিয়ের পর তোমাকে কষ্টে রাখবো। তুমি একবার আমাকে বিয়ে করে দেখো, যদি ভালো না লাগে তাহলে ছেড়ে দিও। তখন সারফরাজ সাফওয়ানকে ধমক দিয়ে বলে, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে বাবা? দেখছিস তো আমি তোর বিয়ের কথা বলছি, এখানে অন্তত চুপ থাক। এখানে এসেও পাকনামি করছিস। তোর মা কোথায়? মা বলেছে তার হবু বউকে জিন রাজ্যে নিয়ে যেতে, সে দেখতে চায়। তখন সারফরাজ ইরার দিকে তাকিয়ে বলে, আপনি চোখটা বন্ধ করুন। আমি মনে মনে ভাবতে লাগলাম চোখ বন্ধ করে কি হবে। তখন সাফওয়ান বলে উঠল, আমার বউটা যে কি পরিমাণ ঘাটতের, একটা কথা বললেও শোনে না। তোমার শ্বশুর তোমাকে চোখ বন্ধ করতে বলেছি, চোখ বন্ধ করো। তখন আমি কি করব ভেবে না পেয়ে তাদের কথাই মানতে হলো, চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর সাফওয়ান বলল, হয়েছে, এবার চোখ খুলো। তখন আমি তাকিয়ে দেখলাম চারিদিকে হীরা পান্না দিয়ে একটি বড় মহল তৈরি। এত সুন্দর জায়গা আমি স্বপ্নেও দেখিনি। ও আল্লাহ, আমি কোথায় চলে এলাম? তখন সাফওয়ান বলল, অবাক হওয়ার কিছু নেই, এটাই তোমার শ্বশুর বাড়ি। এই কথা শুনে আমি সাফওয়ানের দিকে আর চোখে তাকিয়ে বললাম, দেখুন উল্টাপাল্টা কথা বলবেন না, আর আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমার আপা আমাকে না দেখলে চিন্তা করবে। তখনই পেছন থেকে একটি মহিলা হেঁটে হেঁটে আসলেন আমার কাছে আর বললেন, মা কেমন আছো তুমি? এই বুঝি আমাদের ছেলের বউ? তার সাফওয়ান বাবা, তোর চয়েস তো খুব সুন্দর। তখন সাফওয়ান একটু ভাব নিয়ে বলল, দেখতে হবে না কার ছেলে? তখন সারফরাজ বলে উঠল, হ্যাঁ একদম বাবার মতো হয়েছে।
দেখিস না তোর বাবার চয়েস কত ভালো, যার কারণে তোর মাকে পটিয়েছি। তখন আয়রা সারফরাজকে একটি চিমটি কেটে বলে, তোমার কি আক্কেল জ্ঞান হবে না কোথায় কি বলতে হয়? এরপর আয়রা বলল, সাফওয়ান আর তুমি কিছুক্ষণ কথা বলো, আমরা আসছি। এরপর তারা চলে গেলেন। পর্ব ইরা বুঝতে পারছে না সাফওয়ানের সাথে কি কথা বলবে। সাফওয়ান সেটা বুঝতে পারে এবং ইরাকে বলে, লজ্জা পাচ্ছ? আমাকে দেখে আবার কেউ লজ্জা পায় নাকি? দুনিয়াতে কি আর কোনো মেয়েকে দেখেননি? ভুল বলে ফেললাম, পরীকে দেখেননি? আমার পিছনেই পড়তে হলো। কি করবো বলো? তোমার ওই মায়াবী চোখ দুটো আমাকে টানে। সারাক্ষণ আমি তোমার কথাই ভাবি, রাতের বেলা ঘুমাতেও পারি না, তোমার কথাই মনে পড়ে। তখন ইরা বেশ লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। তখন সাফওয়ান বলে, ঘুরতে যাবে আমার সাথে? আসো, তোমাকে আমাদের জিন রাজ্যটা ঘুরে দেখাই। এরপর সাফওয়ান এমন এমন জায়গায় ঘুরতে নিয়ে যায় যা দেখে ইরা তো একদম অবাক হয়ে যায়। সে তো স্বপ্নেও এত সুন্দর জায়গা কখনোই দেখেনি। সেই দিনটা ইরার কাছে এতটাই ভালো লেগেছিল যে সে সবকিছুই মনে করেছিল রূপকথার গল্প। সাফওয়ানের সাথে ঘোরাফেরা করে এবং সাফওয়ানের এক একটা কথা ইরা এত জোরে জোরে হাসতে থাকে যেন ইরার হাসি শুনে ইরার প্রতি সাফওয়ান আরো বেশি পাগল হয়ে যায়। এক দৃষ্টিতে ইরার হাসির দিকে তাকিয়ে থাকে সাফওয়ান। যখন ইরা হাসছিল ঠিক তখনই সাফওয়ানের এক বন্ধু সেখানে আসে এবং ইরাকে এভাবে হাসতে দেখে ইরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সাফওয়ান বলে, কে বেটা, তুই কখন এলি? তখন সাফওয়ানের বন্ধু বলে, এই তো মাত্রই এসেছি। কে রে এটা? তখন সাফওয়ান বলে, এটা তোর ভাবি, আমার হবু বউ। মুহূর্তের মাঝে সাফওয়ানের বন্ধুর মুখটা কালো হয়ে যায়। ছোট থেকে সাফওয়ানের এই বন্ধুটি সাফওয়ানকে খুব হিংসে করে। মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর মেয়ে, এত সুন্দর বউ সাফওয়ানের হবে, এটা মানা যায় না। যেভাবেই হোক এই মেয়েকে আমি বিয়ে করব। তখন সাফওয়ান বলল, কি রে, কি ভাবছিস? তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলে, আরে না না, তেমন কিছু নয়, কিন্তু দেখে মনে হচ্ছে ও মানুষ জাতি। তখন সাফওয়ান বলে, হ্যাঁ ঠিক বলেছিস, ও আসলে মানুষ জাতি। আর তুই তো দেখেছিস আমার বাবাও মানুষ জাতিকে বিয়ে করেছে, আর ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমিও মানুষ জাতিকেই বিয়ে করব। আর এই রূপসীকে দেখে সেখানে আমার মন আটকে গেল, আমি আর চোখ ফেরাতে পারলাম না। এইসব কথা শুনে ইরা বেশ লজ্জা পাচ্ছে। এরপর তার বন্ধুটি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। সাফওয়ানের বন্ধু সেখান থেকে চলে যাওয়ার পর ইরা সাফওয়ানকে বলে, আপনি তাকে বললেন কেন আমি আপনার বউ? আপনার আমার বিয়েতে দুলাভাই এবং আপা যদি রাজি না হয় তাহলে তো আমি আপনাকে বিয়ে করব না। তখন সাফওয়ান হেসে বলল, তোমার আপা আর দুলাভাইকে রাজি করানোর বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আর চিন্তা করছো কেন? আমার মা বাবা থাকতে কিসের চিন্তা? তারাই যাবে আমাদের বিয়ের সম্বন্ধ নিয়ে তোমার বাসায়। এরা বলল, ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। আর একটু থাকো না, তোমার আমার এই মুহূর্তটা আমার সারা জীবন মনে থাকবে। ইরা আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে তুমি তুমি করে বলাটা বন্ধ করবেন? আমি তো আপনাকে আপনি করে বলছি, আপনিও আমাকে আপনি করে বলবেন। ঠিক আছে মহারানী, আপনি যা বলবেন তাই হবে। চলুন এবার আমি আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসি। এরপর ইরাকে তার বাড়িতে দিয়ে আসে এবং বলে, আমি কাল আপনার সাথে দেখা করতে আসবো। এরপর সাফওয়ান চলে যায়। সাফওয়ান ইরাকে বলে, ঠিক আছে মহারানী, আপনি ঘুমিয়ে থাকেন, আমি আপনার সাথে কালকে দেখা করতে আসবো। এরপর বিদায় নিয়ে সাফওয়ান সেখান থেকে চলে যায়। সাফওয়ান চলে যাওয়ার 2 মিনিট পর আবারও সাফওয়ান এসে হাজির। ইরা ঘুমিয়ে আছে। ঠিক তখনই সাফওয়ান ইরাকে ডেকে বলল, এই ঘুমিয়ে গেছো? উঠো, আমি এসে গেছি। ইরা সাফওয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে যায়, কেননা সাফওয়ান তো বলে গিয়েছিল যে ও কালকে আসবে, তাহলে এখনই আবার চলে আসলো। আবারও মনে মনে ভাবলো যে ছেলেটা আসলেই পাগল। তখন ইরা উঠে বসলো এবং সাফওয়ানকে বলল, আপনি না বললেন কালকে আসবেন, তাহলে হঠাৎ করে আবার কি মনে করে আসলেন? তখন সাফওয়ান একটু রাগী কণ্ঠে বলে উঠল, আমার যখন ইচ্ছে আমি আসবো, যাব, তোমার থেকে পারমিশন নিয়ে চলতে হবে নাকি আমাকে? সাফওয়ানের মুখে এই কথা শুনে ইরা প্রচন্ড অবাক হয়ে গেল, কেননা ইরার সাথে সাফওয়ান কখনো এইভাবে কথা বলেনি। ইরা ভাবতে লাগলো, এত হাসি খুশি মজার একটা মানুষ হঠাৎ করে কি এমন হলো যে এই ব্যবহার করছে? তখন ইরা মাথা নিচু করে বলল, মাফ করুন, আমি ভেবেছি আপনি কালকে আসবেন। তখন সাফওয়ান বলল, তোমার সাথে এখন পর্যন্ত আমার বিয়ে হয়নি, এখনই আমার উপর এত হুকুম করবে না, বরং আমি তোমাকে যা আদেশ দিব তুমি তাই পালন করবে। বলে রাখি, তোমার এই রূপ দেখেই আমি তোমাকে পছন্দ করেছি। এমনিতে আমি কিন্তু তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটা পরীকে ভালোবাসি, সে তো তোমার থেকেও 1000 গুণ সুন্দর। বাবা যেহেতু আমার মাকে মানবজাতি হিসেবে বিয়ে করেছে, তাই আমি তোমাকে বিয়ে করলাম, এই একটা কথা। বিয়ের পর আমি তোমাকে অত শত ভালোবাসতে পারবো না, তুমি এক কোণে পড়ে থেকো। আরেকটা কথা কানে ভালো মতো ঢুকিয়ে নাও, তোমাকে বিয়ে করে আমি একবারের জন্য জিন রাজ্যে চলে যাব, আর কখনো তুমি
এই দুনিয়াতে আসতে পারবে না, এমনকি তুমি তোমার আপা আর দুলাভাইকেও আর কখনোই দেখতে পারবে না। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি তোমার দুলাভাই এবং আপাকে ঘাড় মটকে মেরে ফেলবো। সাফওয়ানের চোখে আগুন জ্বলছে, মুখে এক শয়তানি হাসি। এসব কথা শুনে ইরা ভয়ে কাঁদতে লাগলো, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ইরার মাথায় কাজ করছে না, এই একটা মানুষ এত ভালো আবার মুহূর্তে এরকম হয়ে যেতে পারে। তখন ইরার মাথায় এলো, এরা তো জিন জাতি, এরা সবকিছুই পারে, আমাদের মতো মানুষ জাতির সাথে ভালোবাসার অভিনয় করতেও পারে। ইরা তখন রাগান্বিত কণ্ঠে বলল, কি আপনাকে বিয়ে না করলে আপনি আমার আপা এবং দুলাভাইকে মেরে ফেলবেন? এমনকি বিয়ে করার পর আমাকে জিন রাজ্যে নিয়ে আটকে রাখবেন আর কখনো আমার আপার কাছে আসতে দিবেন না? তাহলে আপনাকেও আমি বিয়ে করব না, আপনি এই মুহূর্তে চলে যান আর কখনো আমার সামনে আসবেন না। ভেবেছিলাম আপনার মনটা খুব সুন্দর, কিন্তু আপনার মনে যে এত কালো লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারিনি। এসব কথা শুনে সাফওয়ানের চেহারায় এক শয়তানি হাসি। সাফওয়ান বলল, তোমার আমাকে বিয়ে করতে হবে না, তুমি হচ্ছে মানব জাতি, তোমার মধ্যে কি বা এমন আছে যে আমার বিয়ে করতেই হবে? আর কখনো আমাকে নিয়ে ভাবলে তোমার আপা আর দুলাভাইয়ের অবস্থা এমন খারাপ করব যে কাঁদতে কাঁদতে তুমি মনে রাখবে। মুহূর্তের মাঝে সেখানে সাফওয়ানের বন্ধু রিয়ার হাজির। সাফওয়ানের বন্ধু রিয়ার সেখানে উপস্থিত হতেই সাফওয়ান হঠাৎ উধাও হয়ে গেল, যেটা দেখে ইরা একটু অবাক হয়ে গেল। তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলতে লাগলো, কিছু মনে করবেন না ভাবি, আপনি হয়তো সাফওয়ানের আসল চেহারাটা দেখে ফেলেছেন, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আগে সবগুলো মেয়ের মতো আপনার জীবনটাও এভাবেই শেষ হয়ে যাবে, আপনার জন্য আমার খুব আফসোস হচ্ছে। তখন ইরা অবাক হয়ে প্রশ্ন করলো, আগের মেয়েগুলো মানে? তখন রিয়ার বলল, আমার বন্ধু সাফওয়ান এরকম অনেক মানবজাতি মেয়ের সাথে প্রেম করেছে, এরপর সবাইকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলে এবং সেই মানবজাতির মেয়েগুলোকে খাঁচায় বন্দি করে ভয়ানক পিশাচদের খেতে দিত। এসব কথা শুনে ইরা বেশ ভয় পেয়ে যায়। তখন রিয়ার বলে, তুমি একদম ভয় পাবে না, আমি তো তোমার সাথেই আছি, তাই না? তাহলে সাফওয়ান কিছুই করতে পারবে না, দেখলে তো আমাকে ও কতটা ভয় পায়। আমি তোমার সামনে এসেছি এবং সব সত্য কথা বলে দিব, তাই ও এখান থেকে ভয়ে পালিয়ে গেল। রিয়ার আরো বলতে থাকে, তুমি আসলে খুব সুন্দর একটা মেয়ে, আর আমি চাই না তোমার মনটা এভাবে ভেঙে যাক, তাই আমি সব সত্য কথা তোমাকে বলে দিলাম। ও তোমাকে বিয়ে করবে ঠিকই, কিন্তু তোমার আপা আর দুলাভাইকে মেরে ফেলবে, সেই সাথে তোমাকে খাঁচায় বন্দি করে কোনো এক ভয়ানক পিচাসকে খেতে দিবে। এইসব কথা শুনে আমি প্রচন্ড কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আমার এই জীবনে আমার আপন বলতে আপা ছাড়া আর কেউ নেই, আর আমার জন্য আমার আপার জীবন শেষ হয়ে যাক সেটা আমি চাই না। আমি কি করতে পারি আমাকে বলুন? তখন সাফওয়ানের বন্ধু রিয়ার বলল, একটা উপায় আছে, আমাদের জিনদের মধ্যে একটা নিয়ম আছে, কোনো জিন তার বিবাহিত স্ত্রী এবং বিবাহিত স্বামীর প্রতি কোনো অত্যাচার করতে পারে না। তাই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সাফওয়ান তোমার আপার কিছু করতে পারবে না, সেই সাথে তোমারও কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে ইরা আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, দয়া করে আমাকে মাফ করে দিন, আমি এটা পারবো না। আমি আমার আপার দুলাভাইকে নিয়ে অনেক দূরে চলে যাব, যেখানে সাফওয়ান খুঁজেই পাবে না। তখন রিয়ার হাসতে হাসতে বলল, তুমি কি মনে করেছো একবার সাফওয়ানের যে মেয়ের দিকে নজর পড়ে সেই মেয়ের জীবন নষ্ট না করে কেউ ছাড়বে? আর তুমি দুনিয়ার যেই প্রান্তেই থাকো না কেন, সাফওয়ান তোমাকে ঠিকই খুঁজে বের করে ফেলবে। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার আপা দুলাভাইকে বাঁচিয়ে রাখতে পারবো, সেই সাথে তোমারও জীবন রক্ষা করব। তুমি ভেবে দেখো ইরা, তুমি হয়তো সাফওয়ানের বাবা মাকে অনেক ভালো ভাবছো, কিন্তু তারাই হচ্ছে আসল কালপিট। তারাই মূলত মেয়েদেরকে ফাঁসিয়ে তাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলে, এরপর তারা ভয়ানক পিশাচকে সেই মেয়ের বলি দেয়, আর এটাই করে আসছে, নয়তো সেই পিশাচ তাদেরকে মেরে ফেলবে। আমি কালকে আসবো তোমার উত্তর জানার জন্য। এই বলে সাফওয়ানের বন্ধু রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাফওয়ান জিনরাজ্যের একটা সুন্দর জায়গায় বসে রিয়ার কথাই ভাবছিল। ঠিক তখনই সেখানে সাফওয়ানের বন্ধু রিয়ার হাজির। সাফওয়ানকে দেখে বলল, দেখ সাফওয়ান, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই আমার বন্ধু কম ভাই বেশি, তাই আমি চাই না তোর জীবনে খারাপ কিছু হোক। আজ আমি তোর হবু বউয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম একটা কাজে, তখনই তোর হবু বউ আমাকে ডেকে বলল সে নাকি আমাকে পছন্দ করে ফেলেছে। সাফওয়ানের বন্ধু রিয়ার মুখে এই কথা শুনে সাফওয়ান উঠে দাঁড়ালো আর রাগান্বিত চোখে তার বন্ধুর দিকে তাকিয়ে বলল, কি বলছিস এইসব? কি হয়েছে খুলে বলতো আমাকে। সাফওয়ানকে এভাবে রাগান্বিত চোখে তাকাতে দেখে তার বন্ধু কিছুটা ভয় পেয়ে গেল। তখন আমতা আমতা করে বলতে লাগলো, আমি একটা কাজে তোর হবু বউয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম তোর হবু বউ পুকুর পাড়ে বসে আছে। আমাকে তখন সে দেখে ডাক দিয়ে বলল,
আরে আপনি সাফওয়ানের বন্ধু রিয়ার না? এখানে আসুন, আপনার সাথে আমার দরকারি কথা আছে। আমি কথাটা শুনে প্রচন্ড অবাক হয়েছিলাম। কি এমন দরকারি কথা থাকতে পারে যে আমার সাথে বলতে হবে? তারপরও যেহেতু তুই ওকে পছন্দ করিস, তাই আমি সেই মান্য করে ওর কাছে গিয়েছিলাম। এরপর সে আমাকে যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলল সে নাকি আমাকে খুব পছন্দ করে ফেলেছে যখন আমাকে প্রথম দেখেছিল, আর এটাও বলেছে যে আপনার বন্ধু সাফওয়ানকে আমার একদমই পছন্দ না। কেমন দেখা যায়, সে অবশ্য নিজেকে অনেক বেশি সুদর্শন মনে করে, আমি মনে করি না। আমার তো আপনাকে ভালো লাগে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন বিয়ে করতে পারি। জানিস সাফওয়ান, এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এই কি বলছে মেয়েটা? তখন আমি মেয়েটাকে বললাম, আপনার মাথা ঠিক আছে ভাবি? কি বলছেন এইগুলো? আপনাকে আমার বন্ধু সাফওয়ান পছন্দ করে, আর এইগুলো জেনেও আপনি এই কথা বলছেন? এরপর সেই মেয়েটা ব্যঙ্গ করে আরো অনেক কিছুই বলেছে। তাই সাফওয়ান, আমি চাই না এইরকম একটা মেয়ের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে যাক, তাই আমি তোকে আগে থেকেই বলে দিলাম। এই সমস্ত কথা শুনে সাফওয়ানের মাথা গরম হয়ে গেল। ছোট থেকে সাফওয়ান একটা কথায় বেশ বিরক্ত। কেউ যদি সাফওয়ানের রূপ নিয়ে কোনো কথা বলে তাহলে সাফওয়ানের মাথা গরম হয়ে যায়, আর সেটা সাফওয়ানের বন্ধু রিয়ার খুব ভালো করেই জানে। তখন রিয়ার আবারও বলতে শুরু করলো, জানিস মেয়েটা আরো বলেছে তোর থেকে নাকি মানব জাতি ছেলে বেশি সুন্দর। এই কথা শুনে এবার সাফওয়ানের রাগ কে দেখে। সাফওয়ান রেগে ফুঁসতে ফুঁসতে বলল, ও এই কথা বলেছে? ওর এত বড় সাহস! চল তুই আমার সাথে চল, ওকে আমি এখন তোর সামনে জিজ্ঞেস করব। তখন সাফওয়ানের বন্ধু রিয়ার কিছুটা ভ্যাবাচেকা খেয়ে বলে, এ কি বলছিস এসব? আমি গিয়ে কি করব? তোর কি বিশ্বাস হচ্ছে না আমার প্রতি? তোর ছোট্টবেলার বন্ধু আমি কি তোকে মিথ্যে কথা বলবো? মেয়েটা ভালো নয়, সেটাই আমি তোকে সতর্ক করতে এসেছি। এরপরও যদি তোর বিশ্বাস না হয় তাহলে তুই ওকে জিজ্ঞেস করতে পারিস, আমি কিছুই বলবো না। সাফওয়ান বলল, ঠিক আছে, আমি ওকে এক্ষুনি জিজ্ঞেস করব। এরপর সাফওয়ান ইরার কাছে চলে গেল, আর সাফওয়ানকে এভাবে যেতে দেখে রিয়ার তো ভয়ে কাঁপছে। এইবার মনে হয় রিয়ার ফেসে যাবে। সাফওয়ান ইরার কাছে এসে হাজির, আর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ছি ইরা, তোমাকে আমি এরকম মেয়ে কখনোই ভাবতে পারিনি। শেষমেশ তুমি আমার বন্ধুর দিকে নজর দিয়েছো, আমাকে অসুন্দর বলেছো, তোমার নজর এত খারাপ। এইসব কথা শুনে ইরা প্রচন্ড অবাক হয়ে যায় এবং রাগান্বিত কণ্ঠে বলে, আপনি কেন এসেছেন আমার কাছে? আপনি আর কোনোদিনও আমার কাছে আসবেন না। এই কথা শুনে সাফওয়ান বুঝতে পারলো তার বন্ধু ঠিক কথাই বলেছে। ইরার চোখে রাগ এবং সাথে রয়েছে ঘৃণা। ইরার চোখে পানি টলমল করছে। সাফওয়ান ইরার চোখে তাকাতে পারছে না। তার প্রচন্ড মায়া লাগছে ইরার জন্য। সেই মেয়েটার প্রেমে পড়ে গেছে অনেক আগে, কিন্তু এখন মায়াও পড়ে গেছে। তখন সাফওয়ান মাথা ঠান্ডা করে ইরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইরা যেহেতু ওর বোনের কথা শুনেছে যে বোনকে মেরে ফেলবে, তখন ইরার আর রাগ কন্ট্রোল করতে পারছে না। ইরা উল্টোপাল্টা যা ইচ্ছে বলছে সাফওয়ানকে। এক পর্যায়ে সাফওয়ান না পারতে ইরার মাথায় হাত বুলাতে শুরু করে এবং মাথায় হাত রাখতে চোখ বন্ধ করে সব বুঝতে পারে একটু আগে কি হয়েছিল। সাফওয়ান আর বুঝতে বাকি রইল না এই সবকিছু করেছে তার বন্ধু। সাফওয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে। তার ছোটবেলার বন্ধু তার সাথে এইভাবে বেইমানি করতে পারে? তখন সাফওয়ান ইরাকে সবকিছু খুলে বলে যে তার বন্ধু তার কাছে গিয়ে ইরার নামে কি কি কথা বলেছে। সব কথা শুনে ইরা প্রচন্ড অবাক হয়ে যায়। এক পর্যায়ে অনেক বেশি রাগ করে তার বন্ধুর উপর। ইরা বুঝতে পারে আসলে সাফওয়ানকে সে খুব ভালোবেসে ফেলেছে, সাফওয়ানের সাথে অতটা সময় কাটিয়েছে। কখনোই সাফওয়ানকে এরকম মনে হয়নি। ইরা তখন বুঝতে পারে যে সাফওয়ানের বন্ধু তাদের মাঝে ঝামেলা সৃষ্টি করছে। তখন ইরা সাফওয়ানের কাছে মাফ চাইলো এবং বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আমার আপাকে অনেক ভালোবাসি। মা বাবাকে হারানোর পর এই একটা মানুষ আমাকে এতটা ভালোবেসে রেখেছে, আর আপনার বন্ধু যখন বলেছে আপনি আমার আপাকে মেরে ফেলবেন, তখন আমি আর এই বলে ইরা আর কিছু বলতে পারলো না, কান্নায় ভেঙে পড়লো। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, যেটা দেখে সাফওয়ানের মাথায় গরম হয়ে গেল। রিয়ার তার ভালোবাসার মানুষকে এভাবে কাঁদিয়েছে মিথ্যে কথা বলে। ইরাকে এভাবে কাঁদতে দেখে সাফওয়ান আর পারলো না, ইরাকে এক টানে বুকে জড়িয়ে নিল। অন্যদিকে ইরা কেঁদেই যাচ্ছে। সাফওয়ান ইরাকে বুকে জড়িয়ে নিতেই এক অন্যরকম ফিলিংস হলো। সে জীবনে প্রথম কোনো মেয়েকে এইভাবে জড়িয়ে ধরেছে। তখন সাফওয়ান ইরাকে বলল, তুমি কেঁদো না, আমি এই শাস্তি ওকে দিবই। ও আমার ভালোবাসার মানুষকে কাঁদিয়েছে, এর শাস্তি ওকে পেতেই হবে। এর শাস্তি হবে ওর জীবন, আমি ওর জীবন নিয়ে নিব। তখন ইরা বেশ ভয় পেয়ে যায় এবং সাফওয়ানকে বোঝানোর চেষ্টা করে, যাই হোক আপনি কেন তাকে মারবেন? আপনি কেন আপনার পাপের বোঝা ভারী করবেন? বরঞ্চ আপনি এরকম বন্ধুকে আপনার বন্ধুর খাতা থেকে মুছে ফেলুন, নয়তো সে বারবার আপনার জীবনে এসে এইভাবে ঝামেলা সৃষ্টি করবে। ইরার কথা রাখলো সাফওয়ান। সে বলে উঠলো, ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে, আমি ওকে
মারবো না, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্ব শেষ করে ফেলবো। আর এইরকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব চলো আমরা বিয়েটা করে ফেলি, নয়তো এরকম আরো অনেকেই আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করবে। এরপর ইরা চোখ মুছে বলল, ঠিক আছে, আপনারা আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসুন। ঠিক আছে, আমি তোমার হাতে একটা সাদা সুতো বেঁধে দিয়ে যাচ্ছি। এটা আমার বংশের সুতো, এটা আমার মায়ের হাতেও আছে। আমি যখনই তোমার কাছে আসব ঠিক তখনই এই সুতোটা লাল হয়ে যাবে। যদি আমার বন্ধু আমার রূপ নিয়ে তোমার কাছেও আসে, তখন যদি তুমি দেখো এই সুতোটা সাদাই আছে, তখন তুমি বুঝে নিবে ওটা আমি না। এই বলে সাফওয়ান চলে যায়। সাফওয়ান চলে যায় তার বন্ধুর কাছে। তখন সাফওয়ানকে দেখে রিয়ার বলল, কে রে, এসেছিস? আমি বলেছিলাম মেয়েটা যে কত খারাপ সেটা তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস। তখন সাফওয়ান কিছুই বলল না। সাফওয়ান বলল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি ও কতটা খারাপ। এইটা বললে সেখান থেকে চলে গেল। এরপর দেখানো হয় ইরাকে। ইরা শুয়ে আছে। মুহূর্তের মাঝে সাফওয়ান সেখানে এসে হাজির। সাফওয়ানকে দেখে ইরা আর চোখে তার হাতের দিকে তাকালো। এরপর দেখলো যে তার হাতের সাদা সুতোটি সাদাই আছে। সাফওয়ান বলেছিল সে যদি তার কাছে আসে তাহলে লাল হবে, তার মানে এটা সাফওয়ান না, এটা তার বন্ধু। ইরাও তখন এমন ভাব ধরে যেন সে কিছুই জানে না। তখন সাফওয়ানের রূপে তার বন্ধুটি ইরাকে বলে উঠল, কি রে, ভয় পেয়েছিস? আমাকে বিয়ে করবি না? বিয়ে না করলে কিন্তু তোর বোন আর দুলাভাইকে মেরে ফেলবো। এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে শয়তানের মতো হাসতে লাগলো। ইরা তার বন্ধুর হাসির দিকে তাকিয়ে আছে। কি সুন্দর অভিনয় করছে ছেলেটা। তখন সাফওয়ানের বন্ধু আরো বলে উঠল, একটা উপায় তুই বাঁচতে পারিস। তুই যদি আমার বন্ধু রিয়ারকে বিয়ে করিস তাহলে বাঁচতে পারবি, কারণ ওকে বিয়ে করলে আমি আর তোকে আর তোর বোনকে মারতে পারবো না। এবার ইরা আর হাসি থামাতে পারলো না। সে জোরে জোরে হাসতে লাগলো। মুহূর্তের মাঝে ইরার হাতে সাদা সুতোটি লাল হয়ে গেল। সাফওয়ানের রূপে সাফওয়ানের বন্ধুর পিছনে আসল সাফওয়ান দাঁড়িয়ে আছে। সেও হাসছে। ইরাকে এভাবে হাসতে দেখে রিয়ার অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালো। তাকিয়ে দেখলো আসল সাফওয়ান সেখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে রিয়ার তো একদম ভ্যাবাচেকা খেয়ে গেল। সে তার আসল রূপে ফিরে এলো এবং লজ্জায় মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইল। সাফওয়ান তার বন্ধুকে নাক বরাবর একটা ঘুষি মেরে বলল, দোয়া করি তোর মতো বন্ধু যেন আর কারো না হোক, আর কখনো যদি আমাদের মাঝে এসেছিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এরপর রিয়ার সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইরা হেসে মরে যাচ্ছে। বারবার তার বন্ধুর অভিনয়গুলো মনে করছে। বিছানায় গড়াগড়ি করে হাসছে। ইরাকে হাসতে দেখে সাফওয়ানও জোরে জোরে হাসতে লাগলো। ইরার হাসির শব্দ চলে যায় তার বোন এবং দুলাভাইয়ের ঘরে। তার বোন ভাবতে লাগলো হঠাৎ কি হলো, এইভাবে হাসছি কেন? তাই তারা দুজন ভয় পেয়ে দৌড়ে এলো ইরার ঘরে। এসে দেখলো ইরা একা একা শুয়ে গড়াগড়ি করে হাসছে। তখন ইরার আপা বলল, কি রে ইরা, তোর কি হয়েছে? তুই এভাবে পাগলের মতো হাসছিস কেন? ইরা তার আপাকে দেখে হুঁশ ফিরল। তখনই সাথে সাথে হাসি বন্ধ করে ফেলল, কিন্তু তবুও হাসি আটকাতে পারছে না। তারপরেও হাসছে। তখন ইরার আপা বলল, তোকে আমি কতবার বলেছি সেই পুকুর ঘাটে একা একা বসে থাকিস না, এখন ভূতে ধরেছে তো, এত রাতে ওঝা কোথায় পাবো? এই কথা শুনে ইরা আরো জোরে জোরে হাসছে। সেই সাথে সাফওয়ানও আরো জোরে জোরে হাসতে লাগলো। সাফওয়ান এত মজা পাচ্ছে যে সাফওয়ান ইরার ভেতর ঢুকে গেল আর ইরার মুখ দিয়ে জোরে জোরে বলতে লাগলো, আমার ওপর জিন ভর করেছে, তার নাম হচ্ছে সাফওয়ান, সে আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। এই বলে আরো জোরে জোরে হাসতে লাগলো। এইসব কথা শুনে ইরার আপা ইরার দুলাভাইকে বলল, আপনি শুনছেন না আমার বোনটা কেমন করছে? আপনি যান, এক্ষুনি কোনো ওঝাকে নিয়ে আসুন। ইরার এই কাণ্ড দেখে ইরার আপা এবং দুলাভাই চিন্তিত হয়ে পড়ল। মেয়েটা তো বিকেল থেকে ভালোই ছিল, হঠাৎ করে কি এমন হলো যে ও এরকম পাগলের মতো করছে, আবার কি সব উল্টোপাল্টা কথা বলছে। এই মধ্যে ইরার আপা বলে উঠলো, দেখছেন না ও কেমন করছে, আপনি এক্ষুনি যান, একটা ওঝাকে নিয়ে আসুন, যেখান থেকে পারুন সেখান থেকে নিয়ে আসুন। আমার যা মনে হচ্ছে ওকে নির্ঘাত ভূতে ধরেছে। তখন ইরার দুলাভাই আর কোনো উপায় না পেয়ে ওঝার কাছে চলে যায়। ইরার বড় আপার বাড়ির পাশে এক ওঝার বাড়ি। ইরার দুলাভাই আর কোনো উপায় না পেয়ে সে ওঝার বাড়িতে গিয়ে দরজায় নক করছে। দরজা খুললো সেই ওঝা। ওঝাকে দেখে ইরার দুলাভাই বলল, আরে ভাই তাড়াতাড়ি চলেন আমার বাসায়, আমার শালিরে ভূতে ধরছে, ও কিরকম পাগলের মতো করতেছে, ডাগর মাইয়া একলা একলা পুকুর পাড়ে বৈশা থাকে, ওইখান থেকেই ভূতে ধরছে। এই কথা শুনে ওঝা তার সাথে কিছু জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল তাদের বাড়িতে। বাড়িতে ঢুকে দেখলো ইরা পাগলের মতো হাসছে। ওঝাকে দেখে ইরা হুশ ফিরল, সে চুপ হয়ে গেল। তখন সে ওঝা ইরার দিকে তাকিয়ে বলল, সর্বনাশ মিয়া, তোমার শাড়ির উপর তো 100টা জিন আছে। এই কথা শুনে ইরার সাথে সাথে সাফওয়ানও অবাক হয়ে গেল। তখন ইরা সাফওয়ানের দিকে তাকালো। ইরাকে এভাবে তাকাতে দেখে সাফওয়ান হেসে বলল, চিন্তা করো না জান, এই বেটাকে উদুম কেলানি দিচ্ছি। সেই কবিরাজ হাবিজাবি বলা শুরু করে দিয়েছে, বিড়বিড় করে মন্ত্র পড়ছে, ওয়াক্থু ওয়াক্থু মেয়েটাকে ছেড়ে দে, ওয়াক্থু ওয়াক্থু মেয়েটাকে ছেড়ে দে। তখন সাফওয়ান লোকটাকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং সেই ফ্যানটা স্পিডে চালিয়ে দেয়। লোকটা জোরে জোরে ঘুরছে আর কাঁদতে কাঁদতে বলছে, ও বাবা গো,
আমাকে মাফ করে দাও, আমি আর এদিকে জীবনে আসবো না। এইসব দৃশ্য দেখে ইরার হাসি থামানো মুশকিল, আর সেই সাথে আমারও। এইসব দৃশ্য দেখে ইরার আপা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ইরার আপা যখন চোখ খুলে তখন দেখে ইরা তার পাশে বসে আছে এবং একজন ডাক্তার পাশে বসে আছে। ইরা আপাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপা আমি খালামণি হতে চলেছি। এই কথা শুনে ইরার আপা খুশিতে কান্না করে দিল, সেই সাথে ইরার দুলাভাইও। পরদিন সকালবেলা ইরার আপা রান্নাঘরে বসে কাজ করছিল। ঠিক তখনই বাড়ির উঠোনে এক বৃদ্ধ লোক এসে হাজির, যার হাতে ছিল একটা কালো ছাতা। দেখে মনে হচ্ছে ঘটক। হঠাৎ এই বাড়িতে ঘটকের আগমন হলো কি করে? তখন ইরার আপা লোকটাকে বলল, কি চাই? তখন সেই লোকটা বলল, আপনার বইনের লেগা একটা সম্বন্ধ নিয়ে আইছি, পোলায় অনেক ভালো আর অনেক হ্যান্ডসাম। এই বলে কতগুলো পানির পিক উঠোনে ফেললো। তখন ইরার আপা বলল, সম্বন্ধ নিয়ে আসছেন ভালো কথা, আপনি আমার বাড়ির উঠোনের মধ্যে পানির পিক ফেলছেন কেন? লোকটার সাথে কথা বলার মধ্যেই ইরার দুলাভাই সেখানে হাজির। লোকটাকে গিয়ে বলল, কে আপনি? তখন জানতে পারলো সে হচ্ছে একজন ঘটক। তখন ইরার দুলাভাই বলে, আরে আপনি বাইরে দাঁড়ায় আছেন কে লেগা, আপনি ঘরে গিয়া বহেন। ইরা যে রুমে ছিল লোকটিও সেই রুমে গিয়ে ঢুকলো। লোকটিকে দেখে ইরা সেই ঘর থেকে বের হতেও পারছে না, কাচুমাচু হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। লোকটি ইরার দিকে আর চোখে তাকালো। এরপর ইরার সাথে চোখাচোখি হতেই ইরাকে চোখ মারলো। ইরার চোখ বড় বড় হয়ে গেছে। তখন ঘটক মুচকি হেসে বলল, জান আমাকে চিনতে পেরেছো? ঘটকের কথা শুনে ইরার আর বুঝতে বাকি রইলো না এটা কে। এটা হচ্ছে তার সাফওয়ান, মানে নিজেই ঘটক সেজে নিজের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তাদের দুজন দুজনের দিকে তাকিয়ে থাকা প্রেমের মাঝে বাহির থেকে ঘরে ঢুকলো আপা এবং দুলাভাই। আপা আর দুলাভাইকে দেখে ইরা একটু নড়ে চড়ে বসলো, সেই সাথে ঘটক মশাইও। ইরার আপার হাতে কিছু নাস্তা, সেই নাস্তাগুলো ঘটকের কাছে রেখে দিয়ে বলল, এই নেন চাচা খান। আর ছেলের ছবি এনেছেন? ইরার আপার মুখে চাচা শুনে সাফওয়ান আর চোখ ইরার দিকে তাকিয়ে বলল, আপনার বোনের লেগা যে পোলার সম্বন্ধ লয়ে আইছি, ওই পোলার কাছে সুপার হিরো ফেল হয়ে যাইব। যেমন রূপ তেমন গুণ, মানে এমন পোলা পৃথিবীতে একখানি আছে। এই কথা শুনে ইরা তো মিটমিট করে হাসছে, মনে মনে ভাবছে, ইস নিজের প্রশংসা নিজে কিভাবে করছে। তখনই ঘটক মশাই তার নিজের ছবি বের করে ইরার আপার কাছে দিল। ইরার আপা ছেলেটার ছবি দেখে বলল, আল্লাহ ছেলেটা তো ভারী সুন্দর, ইরার সাথে অনেক ভালো মানাবে, এই নেন আপনি একটু দেখেন। এই বলে ছবিটা ইরার দুলাভাইয়ের কাছে দিল। ইরার দুলাভাই ছেলেটাকে দেখে বলল, ঘটক মশাই একের ঠিক কথা কইছেন, পোলায় তো একবারে সুপার হিরো। এ পোলার বাড়ি কই, পরিবারে কে কে আছে, আর কি কাম করে? এসব কথা শুনে ঘটক বলে উঠলো, আরে মিয়া এত সুজাই না কি করবেন, পোলা সুন্দর ওইটাই দেখেন। তখন ইরার আপা বলে, কি বলছেন ঘটক মশাই, আমার বোনকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না। ছেলে সুন্দর এটা মানলাম, কিন্তু পরিবারে কে কে আছে, ছেলে কি কাজ করে এটা তো জানতে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালকে পোলার মা বাপে আয়া আপনাগুলোকে দেখা করব। এই বলে ঘটক মশাই তড়িহড়ি করে চলে গেলেন। ইরার আপা বলল, কালকে ইরাকে দেখতে আসবে? এই মা আমার মাথায় কতগুলো কাজ। তখন ইরা বলল, চলো আপা আমি তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছি। না না তোর কাজ করতে হবে না, আমার সুকেশটা খুলে দেয়, সেখানে ফেস ওয়াশ ফেস প্যাক আছে, সেগুলো তুই অ্যাপ্লাই কর। এই বলে ইরার বোন রান্নাঘরে চলে গেল। অন্যদিকে ইরা মহা খুশি, ও আপার ফেস প্যাক মুখে লাগিয়ে পুকুর পাড়ে বসে আছে, আর কালকে তারা দেখতে আসবে সেই কথাটাই ভাবছে আর মিটিমিটি করে হাসছে। মুহূর্তের মাঝে সেখানে সাফওয়ান চলে এলো। সাফওয়ান ইরাকে দেখে বলল, হায় আল্লাহ এই কি দেখলাম, আমার বউ কোথায়? এই তো দেখছি একটা পেতনি। তখন ইরা কপাল কুচকে বলল, কি আমি পেতনি তাই না? ভালো করে দেখো আমি ইরা, আপার ফেস প্যাক লাগিয়েছি। ইস আমার বউটা তো এমনিতেই সুন্দরী, তাহলে আবার এসব লাগাতে হয় নাকি? দেখতে আসবে, সামনে বিয়ে বলে কথা, তাই একটু রূপচর্চা করবো না? তোমার কোনো রূপচর্চা করতে হবে না, তোমার চেহারা যদি কখনো নষ্ট হয়ে যায় তাও আমার ভালোবাসা একটুও কমবে না। তখন এক ভালোবাসাময় দৃষ্টিতে ইরা সাফওয়ানের চোখে তাকালো। সাফওয়ান বলল, কালকে মা বাবাকে সাথে করে আমিও আসবো তোমার বাড়িতে, কালকে বিয়ে পাকাপাকি করে যাব। আমার তো ঘুম আসছে না জান, কবে তুমি আমার বউ হবে? জানো কালকে তোমাকে দেখতে আসবে বলে মা বাবা খুশিতে নাচছে, মানে তারা আমার থেকেও বেশি খুশি। আমার মা তো এখন থেকে তোমার জন্য গহনা শাড়ি নিয়ে বসে আছে। ইরা সাফওয়ানের হাত ধরে বলল, জানো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমাকে কখনো ঠকাবে না তো? ইরার মুখে এই কথা শুনে সাফওয়ান বলে, এই তোমাকে ছুঁয়ে বললাম আমি তোমাকে কখনো ঠকাবো না, কিন্তু তুমি যদি আমাকে কখনো ধোকা দাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, সেই সাথে আমি নিজেও মরে
মরে যাব। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পুকুর পাড়ের পাশেই ছিল একটা ধনেপাতা গাছ। ইরার আপা রান্না শেষে মনে হলো যে ধনেপাতা তোলা হয়নি, তাই ধনিয়া পাতা তোলার জন্য পুকুর পাড়েই আসছিল। পুকুর পাড়ে এসে দেখে ইরা কার সাথে যেন কথা বলছে। ইরার আপা দূর থেকে কিছুক্ষণ দেখে, মনে হচ্ছে অদৃশ্য কারোর সাথে কথা বলছে ইরা। তখন ইরার আপা ইরার কাছে যায়। ইরার ঘাড়ে হাত রাখতেই ইরা একটু চমকে উঠে। ইরার আপা বলে, কি রে, কার সাথে কথা বলছিস? অনেকক্ষণ যাবত দেখছি একা একা কার সাথে যেন কথা বলছিস, আর তুই এখন এখানে কি করছিস? তোকে না বলেছি পুকুর পাড়ে আসতে না? তখন ইরা কি বলবে ভেবে না পেয়ে বলল, আরে আপা, কালকে তো আমাকে দেখতে আসবে, তো তাদের সামনে আমি কি কথা বলবো সেটাই নিজে নিজে প্র্যাকটিস করছিলাম। ও আচ্ছা, সেটা তো ভালো কথা। জানিস ইরা, তোকে নিয়ে আমার কত চিন্তা। তুই যদি এখন মায়ের বাসায় থাকতি তাহলে তোর বিয়ে নিয়ে কেউই ভাবতো না, আর তুই আমার কাছে আছিস, আমি তোকে দেখে শুনে ভালো ছেলের সাথে বিয়ে দিব। এই কথা শুনে ইরা আপাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো আমার একমাত্র আপনজন আপা। এরই মধ্যে উঠোনে পা রাখলেন ইরার চাচা এবং চাচি। ইরার চাচার হাতে 2 বাক্স মিষ্টি। এই প্রথম মেয়ে শ্বশুর বাড়িতে এসেছে বলে কথা। ইরার চাচি জোরে জোরে ডাকতে লাগলো, সাফা, মামার কই তুই? তখন ইরার বড় আপা এবং ইরা দৌড়ে যায় তাদের কাছে। ইরার চাচি ইরার আপাকে জড়িয়ে ধরে, ইস, আগের থেকে কি মোটা হয়ে গেছিস এবং কত সুন্দর হয়ে গেছে আমার মেয়েটা। তখন ইরার চাচি আর চোখে একবার আমার দিকে তাকালো, দেখলো আমিও কিছুটা মোটা হয়েছি এবং ভালো পোশাক পরা। তখন ইরার চাচি ইরার আপাকে বলল, তোর এখন বাচ্চা পেটে, তুই এখন কাম করতেছস কেন? পরে দিয়া কাম করাবি, যাতে তোর সব কাম কইরা দেয় হেললেকা। কিন্তু এখন দেখতেছি এই বাড়ির সব কাম তুই করস, আর ওই সেমরি ম্যাডাম সেজ্জা থাকে। চাচির মুখে এইসব কথা শুনে ইরার মনটা আবারও ভেঙে গেল। তখন ইরার আপা বলল, কে বলেছে ও কাজ করে না? সব কাজ তো ওই করে, বরং আমাকে কোনো কাজই করতে দেয় না। তুমি ওকে এখানে পাঠিয়ে ভালোই করেছো। আমার এই অবস্থায় ও থাকাতে আমি কতটা সাহায্য পেয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইরা তখন মনে মনে ভাবে, ইস, আপা তো আমাকে একটা কাজও করতে দেয় না, শুধু শুধু মিথ্যে কথা বলছে। তখন ইরার চাচা এবং চাচি বলে উঠে, কই জামাই বাবাজি কই? তোমরা ঘরে যাও মা, তিনি ভেতরেই আছে। ইরার দুলাভাই জানে যে তারা এসেছে, তারপরও ইচ্ছে করে তাদের কাছে আসছে না, কেননা ইরার দুলাভাই তার চাচা এবং চাচিকে একটুও সহ্য করতে পারে না। এরপর ইরার চাচি ইরার দুলাভাইয়ের কাছে গিয়ে বলে, কেমন আছো বাবাজি? এখানে আইসি একটা বিপদে পইরা। তোমার শ্বশুর একটা ব্যবসা ধরছে, মেলা টাকার প্রয়োজন, 10 লাখ টাকা, তাই তোমার থেকে নিতে আইছি। টাকার কথা শুনে ইরার দুলাভাই মুখের উপর বলে দেয়, কি কন আম্মা, আমার হাতে এখন টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। সঙ্গে সঙ্গে ইরার চাচির মুখ কালো হয়ে যায়। সে বলে উঠে, ইস, সবাই আমারে কইতো বুড়া বেটার কাছে মাইয়াটারে বিয়া দিয়ে আমি আমার মাইয়ার জীবনটা নষ্ট করছি। ইরার দুলাভাই কিছু বলছে না। ইরার মা ইরার দুলাভাইকে ছোট করে আরো অনেক কথা বলছে। ইরার দুলাভাই থেকে ইরার চাচি টাকা না পেয়ে এক পর্যায়ে ইরার দুলাভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে এবং বাজে বাজে কথা বলে। মূলত ইরার চাচি সেই লোকটার কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছে টাকার জন্য। প্রথমে জমি লিখে নিয়েছে, তারপর তার থেকে টাকা নিবে কারি কারি। এটাই ছিল মূলত ইরার চাচির পরিকল্পনা। কিন্তু ইরার দুলাভাইও অন্যরকম মানুষ, সে ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। ইরার চাচি আরো বলতে থাকে, আমার মাইয়াদের জীবন নষ্ট করে দিছি তোমার মতো বুইড়া বেটার কাছে বিয়া দিয়া। বিয়ার সময় তো কত কিছুই কইছো, মাইয়ারে ভালো রাখবা, যা চাইবো তাই দিবা। তখন ইরার দুলাভাই এক পর্যায়ে রেগে বলে, তাইলে আপনি আপনার মাইয়ারে জিগান, আপনার মাইয়ারে কোন দিকটা আমি খারাপ রাখছি। এক পর্যায়ে ইরার চাচি উত্তেজিত হয়ে বলেই ফেলে, আমার মাইয়ার বয়স কম, আমার মাইয়ারে অন্য জায়গায় ভালো দেখা বিয়া দিমু, তোমার ভাত আর খাওয়াবো না। তখন ইরার দুলাভাই বলে, ঠিক আছে, আপনার মাইয়া যদি যাইতে চায় তাহলে আপনার মাইয়ারে নিয়ে যান। তাদের চিৎকার চেঁচামেচিতে আমি আর আপা দৌড়ে গেলাম ঘরে। চাচা বাথরুমে গেছে, বাথরুমে বসে এই চিৎকার চেঁচামেচি গুলো শুনছে। তিনি অবশ্য ভালো করেই জানেন যে টাকার জন্য চিৎকার চেঁচামেচি গুলো হচ্ছে, তাই তো তিনি বাথরুম থেকে বের হচ্ছে না। বড় আপা গিয়ে বলল, আরে আরে কি হলো আপনাদের, এইভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আশেপাশের মানুষজন কি ভাববে? তখন ইরার দুলাভাই বলল, তোমার মা কইতাছে তোমার ভালো জায়গা দেখা বিয়ে দিব, কেন আমি কি তোমার কোনো দিকটা খারাপ রাখছি? তখন ইরার আপা তার মায়ের দিকে তাকালো, ছি ছি মা, তোমার এই স্বভাবটা আজও বদলায়নি। এই প্রথমবার মেয়ের শ্বশুর বাড়িতে এসে মেয়ের জামাইকে কেউ এসব কথা বলে? আর উনি তো ঠিকই বলেছে, আমি কত সুখে আছি, তুমি দেখতে পাচ্ছ না? তখন ইরার চাচি বলল, তুই চল আমার লগে, তোর এখনই আমি নিয়ে যাবো, এই জাহান্নামে তোর থাকা লাগবো না। দুনিয়াতে কত সুন্দর সুন্দর পোলা আছে, সব রেখা আমি বুইড়া বেটার কাছে তোর বিয়া দিছি। আমার মাফ করে দে রে মা, আমি বুঝতে পারি নাই, এখন আমি বুঝতেছি আমি কত বড় ভুল করছি। চাচির মুখে এসব কথা শুনে এক পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, চাচি আম্মা, আপনি দুলাভাইরে খারাপ ভাবতেছেন, দুলাভাই অনেক ভালো, বড় আপাকে অনেক ভালোবাসে। আমার মুখে এসব কথা শুনে চাচি আমাকে এক ধমক দিয়ে বলল, চুপ ছোট লোকের বাচ্চা, তুই তো ভালোই কইবি, এদিকে আসোস ভালো ভালো খাইতে পারতাসোস, পড়তে পারতাসোস, লুভি, তোর বাপ মায় যখন মরছিল তখন তুইও মরতে পারলি না, লোভীর বাচ্চা। এইসব কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল, আমি কাঁদতে লাগলাম। আমার চোখে পানি দেখে দুলাভাই এবার বলে ফেললো, আমার বাড়ি থেকে বাইর হয়ে যান, আর জীবনেও আমার বাড়িতে আইবেন না। এত চিৎকার চেঁচামেচির মধ্যে
বড় আপা অজ্ঞান হয়ে পড়ে গেল। বড় আপা যখন চোখ খুলে তাকালেন তখন দেখলেন আমি এবং দুলাভাই তার পাশে বসে আছি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বড় আপা আশেপাশে তাকালেন, তখন দুলাভাই বলে উঠলো, তারা চইলা গেছে। হ্যাঁ, আমার হুমকি দিয়া গেছে যেমনি হোক তোমার লগে আমার ছাড়াছাড়ি করাই ছাড়বো। বড় আপা এসব কথা শুনে কাঁদতে লাগলো। বড় আপা ভেবেছিলেন এতদিন পর মা বাবা এসেছে, সবাই হাসি খুশি থাকবো, কিন্তু তার হলো না। মায়ের স্বভাবটা আগের মতোই আছে। তখন বড় আপা তার মায়ের তরফ থেকে দুলাভাইয়ের কাছে মাফ চাইলেন আর আমাকে বললেন, এই যে আমি তোর আপা আছি না, তোর দুলাভাই তো আছে, তাহলে কে বলেছে তোর কেউ নেই? শুনে ইরার আপা বলল, আর একটু ধৈর্য ধরেন, একটু পরে আমার বোনকে নিয়ে আসবো। তখন আয়রা সাফওয়ানকে এক ধমক দিয়ে বলল, শরম লজ্জা কি বাড়িতে রেখে এসেছিস? কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? সবাই আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। এটা দেখে সাফওয়ান কিছুটা ভেবাচাকা খেয়ে গেল আর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে লজ্জা পেতে লাগলো। সে ইরাকে দেখতে না পেয়ে অধৈর্য হয়ে গেছে। যেভাবেই হোক ইরাকে এখন তার দেখতে হবে, নয়তো সে মারা যাবে। সাফওয়ান মনে মনে বলতে লাগলো, আজ যদি তারা আমার বউয়ের সাথে দেখা না করায় তাহলে আমি এক বালতি পানিতে মাথা ঢুকিয়ে সুইসাইড করব। এরই মধ্যে ইরা সবার জন্য খাবার নিয়ে একটা বড় ঘোমটা দিয়ে তাদের সামনে চলে এসেছে। ইরাকে এই প্রথমবার শাড়ি পরা দেখে সাফওয়াত যেন পাগল হয়ে গেছে। সে আবারও ইরার প্রেমে পড়ে গেল। এমন পড়া পড়েছে যে কেউ তাকে টেনে হেঁচড়েও বের করতে পারবে না। সাফওয়ান এক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। এটা দেখে ইরার আপা বলল, কার চোখ যেন আমার বোনের দিকে। সঙ্গে সঙ্গে সবাই সাফওয়ানের দিকে তাকায়। তারপরেও সাফওয়ান ইরার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে, চোখ সরাতে পারছে না। তখন আয়রা বলে উঠলো, আরে মা, তুমি তোমার ঘোমটাটা একটু তোলো, দেখছোই তো আমার ছেলেটা কখন থেকে তোমার দিকে তাকিয়ে আছে। এসব কথা বলে তারা সবাই হাসতে লাগলো। ইরার আপাও তখন বলল, হ্যাঁ ইরা, ঘোমটা তুল, মুখটা দেখা সবাইকে। এরপর ইরা ঘোমটা তুললো। এই অপরূপ সাজে যেন ইরাকে পরীর থেকেও সুন্দর লাগছে। সাফওয়ান যেন এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে। সাফওয়ান চোখের পলক ফেলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। ইরা আর চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। ইরার নিজেরই লজ্জা লাগছে। এই গরুটা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে? ওর লজ্জা করছে না, আমার লজ্জা করছে। পর আয়রা এবং সারফরাজ ইরাকে অনেক কিছুই জিজ্ঞেস করে। ইরাও তাদের সাথে সবকিছুই বলে। ছোট থেকে ইরার মা বাবা নেই সেই কথাটা বলে। কথা শুনে আয়রার চোখে পানি। আয়রা তখন বলে উঠলো, চিন্তা করো না মা, এখন থেকে আমি আর সারফরাজ তোমার মা বাবা। সাফওয়ান যেমন আমার ছেলে, ঠিক তেমনই তুমিও আমার মেয়ে। এরপর আয়রা ইরার বোনকে বলল, মেয়েটা খুব মিষ্টি, আমাদের খুব পছন্দ হয়েছে, বিয়ের দিনে এগুতে চাই। এই কথা শুনে ইরার আপা এক মিষ্টি হাসি দিয়ে বলল, ঠিক আছে, যেহেতু তাদের বিয়ে ঠিক হয়ে গেছে সেহেতু আমি চাই তারা দুজন একা একটু কথা বলে নিই। আর চলুন আপা, আমরা ওই দিকটায় দেখে আসি, আমি বাগানে অনেকগুলো গাছ লাগিয়েছি। এরপর তারা বের হয়ে গেল। ঘরে শুধু সাফওয়ান আর ইরা। সাফওয়ান তখনও ইরার দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। তখন ইরা এক চিমটি কেটে বলল, জান, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এখন আমি আপনার বউ হতে চলেছি, তাই বিয়ের পর আপনাকে আমি উদুম কেলানি দিব, এটা আপনি মাথায় রাখবেন। তখন সাফওয়ান ইরাকে জড়িয়ে ধরতে নেয়। ঠিক তখনই ইরা বলল, আরে আরে কি করছেন? বাসায় কত মানুষজন, কেউ দেখলে কি বলবে? তখন সাফওয়ান বলে, যে দেখার দেখুক, যে যা বলার বলুক, আমি আমার বউকে জড়িয়ে ধরতে পারবো না। এরপর তাদের বিয়ে ঠিক হয়ে গেল। তারা দুজনেই মহা খুশি। ঘনিয়ে এলো তাদের বিয়ের দিন। এই প্রথম ইরাকে বধূ সেজে অপরূপ সুন্দর লাগছে। ইরার আপা ইরার কাছে এসে বলতে লাগলো, আজ তুই আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছিস তোর শ্বশুর বাড়িতে। তোর শ্বশুর শাশুড়ি খুব ভালো, তোকে খুব আদর করবে। জানি আমি তোর জন্য আমি অতটাও কিছু করতে পারিনি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিস, কিন্তু আমি কখনোই তোকে বুঝতে দিতে চাইনি যে তোর মা বাবা নেই। এরপর ইরার আপা কাঁদতে লাগলেন এবং চোখ মুছে ইরাকে বললেন, বনু রে বনু, তুই আমাকে ভুলে যাস না, আমি তোকে দেখতে আসবো। আর যখনই মন খারাপ হবে সাফওয়ানকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। ইরার চোখে পানি। সে যেমন আনন্দ পাচ্ছে ঠিক তেমন কষ্টও পাচ্ছে তার আপা এবং দুলাভাইয়ের জন্য, কিন্তু একরকম আনন্দ হচ্ছে সে তার ভালোবাসার মানুষকে পাবে। আজ সাফওয়ান সেজেছে বর। শেরওয়ানিতে তাকে অপরূপ সুন্দর লাগছে, এ যেন কোনো রাজপুত্র। কোন নারী একবার তার দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যাবে। তখন আয়রা সাফওয়ানকে কালা টিক্কা লাগিয়ে দিয়ে বলল, ইস, আমার বাবাটাকে কত সুন্দর লাগছে। দেখো সাফওয়ানের বাবা, তোমার ছেলেটাকে আজকে কত সুন্দর লাগছে। তখন সারফরাজ এসে বলল, মায়েরা এসব কথা বলে না, তাহলে নাকি মায়েদের নজর লাগে। তুমি এই কথা কেন বলছো? আমার ছেলে তো এমনিতেই সুন্দর। বাবা মায়ের মুখে এসব কথা শুনে সাফওয়ান লজ্জায় ফুলে আকাশে উড়ে যেতে নিয়েছিল। ঠিক তখনই সারফরাজ ধরে ফেলে, তোকে এতটাও সুন্দর লাগছে না, বেশি উড়িস না। এই কথা শুনে সাফওয়ানের মুখটা আবারও কালো হয়ে গেল এবং বলল, দেখেছো মা, বাবা আমাকে নিয়ে হিংসে করে। আজ আয়রাকেও ভীষণ সুন্দর লাগছে, সে খুব সুন্দর একটা শাড়ি পরেছে। সারফরাজ আয়রার দিকে
তাকিয়ে আছে, বাপ ছেলের একই রূপ। তখন আয়রা সারফরাজকে এক চিমটি কেটে বলল, ছেলের সাথে সাথে তুমিও কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো নাকি? এমন ভাবে ভ্যা করে তাকিয়ে আছো, মনে হয় জীবনেও আমাকে দেখোনি। এটা লুচু। এই লুচু বলছো কেন? লুচুর কি করলাম? বেশি কথা বলো না, তাড়াতাড়ি চলো, ওইদিকে তারা আমাদের অপেক্ষা করছে। এরপর তারা রওনা দিলেন ইরার বাড়িতে। অন্যদিকে দেখা যায় ইরা লাল বেনারসি পরে ডায়েরির মধ্যে কিছু একটা লিখছে। এটা ইরার ডায়েরি। ডায়েরিতে লেখা আছে, আমি আজ ভীষণ খুশি, জীবনে প্রথম যাকে ভালোবেসেছি তাকেই আজ বিয়ে করতে যাচ্ছি। মা বাবাকে হারিয়ে আজ সবাইকে ছেড়ে আমি তার কাছেই যাচ্ছি, তার সাথে পুরো জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। এক সময় ভাবতাম আমি কতটা অভাগী, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি, এবং আমার ভাগ্যটা যে কতটা সুন্দর সেটা আজ আমার মনে হচ্ছে। এক সময় চাচির অত্যাচারে ইচ্ছে করতো মরে যেতে, কিন্তু আজ আমার খুব করে বেঁচে থাকতে ইচ্ছে করছে সারা জীবন ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকি এবং তাকে অনেক অনেক ভালোবাসি। এই মধ্যে বাহিরে সবাই আনন্দের স্বরে বলে উঠলো, বর এসেছে, বর চলে এসেছে। হায় হায়, এই যেন রাজ, কি সুন্দর না বরটা। এই কথা শুনে ইরার মনে যেন খুশি এক বন্যা বয়ে গেল। ইরা জলদি করে ডায়েরি বন্ধ করে ফেললো এবং জানালা উকি দিয়ে উঠোনে তাকালো এবং দেখলো সাফওয়ান ঘোড়ার উপর বসে আছে। তাকে কত সুন্দর লাগছে, এই যেন কোনো বিশাল রাজ্যের সুদর্শন রাজা। মাঝে ঘরের ভেতর ইরার আপা চলে এলো। এই শুনছিস, বর চলে এসেছে। এই কথাটা শুনে যেন ইরার মনে খুশির বন্যা বয়ে যাচ্ছে। আজকের পর সে তার ভালোবাসার মানুষকে একবারের জন্য পেয়ে যাবে। ইরার যেন তর সইছে না সাফওয়ানকে কখন কাছ থেকে দেখবে এই আশা। এরপর কিছু সময় কেটে যায়। মুহূর্তের মাঝে ঘরে হাজির হলো আয়রা এবং ইরার বড় বোন। তারা ইরাকে নিতে এসেছে। তাদেরকে দেখে ইরার মনটা কেমন ছটফট করছে, মনে মনে বেশ লজ্জাও পাচ্ছে। এরপর ইরা তাদের সাথে চলে যায়। ইরা যখন সাফওয়ানের সামনে আসে তখন সাফওয়ান ইরার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন সে কোনো মায়াবিনীর মায়ায় আটকে গেছে। এই মায়া থেকে বের হওয়া যেন বড্ড মুশকিল। ইরা একবার আর চোখে সাফওয়ানকে দেখে নিল। ইরার যেন সাফওয়ানের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে, চোখ সরাতে ইচ্ছে করছে না, কেননা আজ সাফওয়ানকে এত সুদর্শন লাগছে যে তার থেকে চোখ ফেরানো মুশকিল। সাফওয়ান ইরার দিকে তাকিয়ে একটা চোখ মারলো, সাথে সাথে ইরা যেন শরমে মরে যাচ্ছে। এরপর আলহামদুলিল্লাহ তাদের বিয়ে সম্পন্ন হলো। তারা দুজনে যে কি খুশি এটা কাউকে বলে বোঝানো যাবে না। এবার আসলো বিদায়ের পালা। ইরার বড় আপার মন খুব খারাপ, সে সকাল থেকে কান্না করছিল, শুধু ইরাকে দেখে চোখ আড়াল করেছে যাতে তার বোনটা না কাঁদে। তবু এই সময় এসে আর চোখ আড়াল করতে পারলো না। ইরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন তার বোন। বোন রে, আমি যে তোকে কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তোকে কখনো আপন বোনের থেকে কম ভাবিনি আমি। আজ তুই আমার থেকে কত দূরে চলে যাচ্ছিস, আমি কি করে ঘুমাবো? তখন ইরার দুলাভাই ইরার বোনকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করছো কেন, তোমার বোন ভালোই থাকবে, তারা কত আদর করবে, আর জামাই বাবাজি কত ভালোবাসে। তুমিও তো সবাইকে ছেড়ে আসছো, দেখবে আস্তে আস্তে ঠিক মানিয়ে নিবে। ইরাকে কাঁদতে দেখে আয়রা বুকে জড়িয়ে নিল ইরাকে আর বলল, কাঁদছো কেন মা? আমি যেমন সাফওয়ানের মা, আজ থেকে তোমারও মা। তুমি একদম চিন্তা করো না, তোমার যখনই তোমার আপার কথা মনে পড়বে তখনই তুমি চলে এসো। সাফওয়ান ও তার ফ্যামিলি ইরাকে নিয়ে সবাইকে বিদায় দিল। এরপর কিছুটা আড়ালে এসে সাফওয়ান ইরার কপালে হাত রাখতে ইরা একদম চোখ বন্ধ করে ফেলল। যখন চোখ খুললো তখন সে জিন রাজ্যে। জিন রাজ্যটা কত সুন্দর করে সাজানো হয়েছে, সব যেন স্বপ্নের মতো। ইরা এবং সাফওয়ানের ঘরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। অবশ্য আজ রাতে তাদের বাসর রাত বলে কথা। এরপর ইরা এবং সাফওয়ানকে তাদের রুমে পাঠিয়ে দিয়ে আয়রা এবং সারফরাজ বাহিরে উঠোনে বসে রইল। বাহিরে বসে দুজন দুজনকে জড়িয়ে ধরে চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। আয়রা বলতে লাগলো, জানো সাফওয়ানের বাবা, আমি ভাবতেই পারি না আমার ছেলেটা কত বড় হয়ে গেছে। আমার কাছে তো ও এখনো আমার ছোট্ট সাফওয়ান। তখন সারফরাজ বলল, জানো আয়রা, আমি যখন ইরার দিকে তাকিয়েছিলাম তখন ওর চোখে আমি তোমাকে দেখেছি, সেই আগের আয়রা যাকে আমি ভালোবাসতাম। ঠিক তেমনি ও তোমার ছেলেকেও খুব ভালোবাসে, যেমনটা তুমি আমাকে ভালোবাসো। এরপর তাদের খুনসুটি চলতে থাকে। অন্যদিকে ইরা এবং সাফওয়ান তাদের ঘরে। জানালাটা খুলতেই বিশাল বড় চাঁদ মাথার উপর চাঁদ দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এ এক অন্যরকম ভালোবাসার দিকে তাকিয়ে আছে। সাফওয়ান যেমন তার চোখের পলক ফেলছে না, ঠিক তেমনি ইরাও তার চোখের পলক ফেলছে না। কি মধুর ভালোবাসা, এ যেন স্বপ্নের মতো। এরপর ইরা সাফওয়ানকে জড়িয়ে ধরে এবং সাফওয়ানও ইরাকে জড়িয়ে ধরে। ইরা বলতে থাকে, আচ্ছা আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? তখন সাফওয়ান বলে, মাইর দিব মাইর যদি এসব কথা আর বলো। আমি তোমাকে ছেড়ে যাব কেন, আমি তোমাকে সব সময় আগলে রাখবো। শোনো, জিনদের ভালোবাসা মানুষদের ভালোবাসার মতো ফেলনা নয় যে যখন ভালো না লাগবে ছুঁড়ে ফেলে দিব।
আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো আমার বুকের ভেতর, আর তোমাকে কোথাও যেতে দিব না, তুমি শুধুই আমার। অন্যদিকে দেখা যায় ইরা চলে যাওয়াতে ইরার বোনের মন খুব খারাপ। সে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, শুয়ে শুয়ে কাঁদছে। তখন ইরার দুলাভাই ইরার বোনের কাছে গিয়ে বলে, আহারে তুমি এত কাঁদতাছো কেন, তোমার বোন ভালোই থাকবো। তখন ইরার আপা বলে, জানেন আমার বিশ্বাসই হচ্ছে না ওর বিয়ে হয়ে গেছে। আমার বোনটাকে আমি কতটা ভালোবাসি আপনাকে বলে বোঝাতে পারবো না। এইদিকে দেখা যায় সাফওয়ান ইরাকে বলছে, তুমি এখন আমার বউ, সাফওয়ানের বউ। তখন সাফওয়ান একটা বাক্স থেকে একটা তাবিজ বের করে ইরাকে পরিয়ে দিতে নিলে ইরা তখন বলল, এটা কিসের তাবিজ? তখন সাফওয়ান বলল, এটা হচ্ছে শরীর বন্ধের তাবিজ। এই তাবিজটা তোমার শরীরে থাকলে তোমাকে কোনো জিন ক্ষতি করতে পারবে না, এমনকি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এরপর ইরা সেই তাবিজটা পরে নিল। কেটে গেল তাদের বাসর রাত। পরদিন সকালবেলা ইরার ঘুম ভাঙতেই ইরা তাকিয়ে দেখে সাফওয়ান তার দিকেই তাকিয়ে আছে। তখন ইরা কিছুটা চমকে উঠে আর বলে, আপনি ঘুম থেকে উঠে গেছেন, আমাকে একটাবার ডাক দিবেন? তখন সাফওয়ান বলে, আমি যদি তোমাকে ডাক দিতাম তাহলে তোমার এই মায়াবী চেহারাটা তো আর দেখতে পারতাম না। এরপর ইরা উঠে যেতে নেয়, ঠিক তখনই সাফওয়ান আবারও জড়িয়ে ধরে। তখন ইরা সাফওয়ান থেকে ছাড়িয়ে নিয়ে বলে, ধুর আপনি খালি শয়তানি করেন, আমি গিয়ে মা বাবাকে সালাম দিয়ে আসি। তখন সাফওয়ান বলল, ঠিক আছে তুমি যাও। এরপর ইরা তৈরি হয়ে মা বাবাকে সালাম করল। তখন সারফরাজ বলল, দোয়া করি মা তুমি সব সময় এভাবে হাসি খুশি থাকো। আর ওই গাধাটা কি করে? তখন ইরা মুখ চেপে হেসে বলল, ঘুমিয়ে আছে। এই কথা শুনে আয়রা বলল, আমার চাঁদের মতো ছেলেটাকে তুমি গাধা বলছো কেন? তখন আয়রা ইরাকে জড়িয়ে ধরে বলল, মা এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? প্রথম থেকে একটু খারাপ লাগলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবা না। আর আমি তো আছি, আমার সাথে গল্প করবে, তাহলে তোমার খুব ভালো লাগবে। তখন ইরা বলল, ঠিক আছে আম্মা। আয়রা ইরার গালে হাত দিয়ে বলল, কি বড় আপার কথা মনে পড়ছে? সাথে সাথে ইরা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। তখন আয়রা বলল, ঠিক আছে সাফওয়ানকে বলো তাড়াতাড়ি উঠে রেডি হতে এবং তোমাকে নিয়ে যেন তোমার বোনের বাড়িতে ঘুরে আসে। এই কথা শুনে ইরা যেন মহা খুশি। তখন আয়রা আরো বলল, যাও মা, গিয়ে সাফওয়ানকে তাড়াতাড়ি তৈরি হতে বলো এবং তোমাকে নিয়ে একটু ঘুরে আসবে। আয়রা ঘরে গিয়ে দেখে সাফওয়ান তো আগে থেকেই তৈরি হয়ে আছে। তখন সাফওয়ানকে বলে, কি ব্যাপার, আপনি তৈরি হয়ে কোথায় যাচ্ছেন? আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। তুমি একটু এখানে একা একাই থাকো, কি আর করবে বলো? কাজ তো পড়ে গেছে, তাই আমি না করতে পারছি না, আমাকে যেতেই হবে। এই কথা শুনে ইরার মনটা মুহূর্তের মাঝে খারাপ হয়ে গেল। ইরার মুখটা খারাপ হওয়াতে সাফওয়ান হেসে বলল, আমার জানটা খালি মন খারাপ করে। আরে তৈরি হও, আমি তোমাকে নিয়ে তোমার বোনের বাড়িতে যাচ্ছি। তোমার আর মায়ের কথা আমি আগে থেকেই শুনেছি, তাই তো আমি আগে আগে রেডি হয়ে নিলাম। এই কথা শুনে ইরার মুখে হাসি। ইরা আস্ত করে সাফওয়ানের বুকে একটা কিল মেরে বসলো আর বলল, এক্ষুনি আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ইস, এত সহজ নাকি আমার জানের মন খারাপ করা? তাড়াতাড়ি চলো, তোমার আপার দুলাভাইকে আমারও দেখতে খুব ইচ্ছে করছে। এরপর তারা পৌঁছে গেল ইরার বোনের বাড়িতে। বাড়ির গেটে ঢুকতেই ইরা তার বড় আপাকে ডাক দিল। বড় আপা রান্নাঘরে ছিল। ইরার ডাক শুনে দৌড়ে বের হলো। বের হয়ে ইরাকে দেখে জড়িয়ে ধরলো, চোখের কোণে পানি। ইরা, বোন আমার, তোর কথা খুব মনে পড়েছে। ইরা এবং সাফওয়ানের কথা শুনে ইরার দুলাভাই বেরিয়ে এলো ঘর থেকে। তখন ইরা তার দুলাভাইকে সালাম দিল, সাথে সাফওয়ান সালাম দিল। ইরা এবং সাফওয়ানকে দেখে ইরার দুলাভাই তাড়াতাড়ি বাজারে গেলেন। ইরা তার আপাকে তার শ্বশুর বাড়ির এত সুনাম করেছে যা দেখে সাফওয়ান অনেক বেশি খুশি হয়েছে। ইরাকে তার শ্বশুর শাশুড়ি কত আদর করে এটা শুনে ইরার বোন খুব খুশি হলো। এরপর বড় আপা বলল, ঠিক আছে তোমরা গিয়ে বসো, আমি একটু রান্নাটা সেরে আসি। ইরার ঘরে ঢুকলেন না, সাফওয়ানকে নিয়ে সেই পুকুর পাড়ে চলে গেল যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। দুজন পুকুরের সিঁড়িতে বসে আছে। তখন সাফওয়ান বলল, তোমার মনে পড়ে যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল, ঠিক তখন তুমি আমার সামনে পিচ্ছিল খেয়ে ধাপ্পুস করে 2 বার পড়ে গিয়েছিলে? এই কথা শুনে ইরার রোমান্টিক মনটা ভেঙে গেল। তখন ইরা বলল, আরে জান, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা তুমি ভুলে যাও। তখন সাফওয়ান ব্যঙ্গ করে হাসতে হাসতে বলল, সরি জান, আমাকে মাফ করে দাও, এই কথা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আমার চোখে এখনো ভাসছে। ইরা যেন লজ্জায় মরে যাচ্ছে। ইরা এবং সাফওয়ানের বিয়ে হয়েছে এই কথাটা সেই পরীর কানেও চলে গিয়েছে, যে পরীটা ছোটবেলা থেকে সাফওয়ানকে খুব পছন্দ করত, এমনকি যেই সাফওয়ানের দিকে তাকাতো তার অবস্থাই খারাপ করে ফেলতো। পরী জানতে পেরেছে যে সাফওয়ান এবং ইরা তার বোনের বাড়িতে এসেছে। তখন সেই পরীটা অদৃশ্য হয়ে আড়ালে দেখতে থাকে তাদের এই ভালোবাসা। সাফওয়ান ইরাকে জড়িয়ে ধরে হাসছে, ইরাও হাসছে। এই দৃশ্য দেখে সেই পরীটা মনে মনে জ্বলতে থাকে। মনে মনে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক ইরাকে সে মেরে ফেলবে, ইরাকে মেরে সাফওয়ানকে নিজের করে নিবেই। তখনই সাফওয়ান বুঝতে পারে সেই পরীটা তাদের দিকে নজর দিচ্ছে। এটা বুঝতে পেরে সাফওয়ান সেখান থেকে ইরাকে নিয়ে ঘরের ভেতর চলে আসে এবং ইরাকে কড়া আদেশ
সে সাবধান করে দেয় যে ভুলেও আমার দেয়া এই তাবিজটা তুমি হারাবে না, এটা সব সময় তোমার সাথেই রাখবে, নয়তো তোমার ক্ষতি করার জন্য আশেপাশে অনেকেই আছে। মুহূর্তের মাঝে ইরার বড় আপা ঘরে এসে পড়ে আর বলে কিসের তাবিজ করব। ইরার আপাকে দেখে ইরা এবং সাফওয়ান কিছুটা ভেবাচাকা খেয়ে যায়। তখন ইরা বলে কিছু না আপা, ওইদিকে সেই পরীটা ফাঁদ পেতে আছে, কিভাবে সে ইরার ক্ষতি করবে। সেই পরীটা ইরার বোনের রূপ নেয় এবং মনে মনে ঠিক করে ইরার কাছে গিয়ে ইরাকে গলা টিপে মেরে ফেলবে। যেই ভাবনা সেই কাজ। ইরার কাছে যেতেই সেই পরীটা অনুভব করে ইরার শরীর বন্ধ করা, মানে সাফওয়ান জিন রাজ্যের শরীর বন্ধ করা তাবিজটি ইরাকে দিয়ে দিয়েছে। এখন সে হাজার চেষ্টা করলেও কিছুই করতে পারবে না। মনে মনে কিছুটা রেগে ফুঁসতে থাকে সেই পরীটা। তখন ইরার দৃষ্টি যায় সেই পরীর দিকে, কিন্তু সেই পরীটা তো তার আপার রূপ নিয়ে আছে। ইরা আপাকে দেখে তার কাছে যেতে নেয়। ইরা যতটা তার আপার কাছে যাচ্ছে ঠিক ততটাই দূরে চলে যাচ্ছে সেই পরীটা। এর মধ্যে ইরার আপা পেছন থেকে ডাক দিয়ে বলে কিরে ইরা, কোথায় যাচ্ছিস? সঙ্গে সঙ্গে ইরা পেছনে ঘুরে তাকায়, দেখে তার আপা তো পেছনেই আছে। সঙ্গে সঙ্গে সামনে তাকায়, দেখে সেখানে কেউ নেই। তখন ইরা বুঝতে পারছে না একটু আগে তার আপার রূপে কাকে দেখলো। যাই হোক, ইরা ভাবে বিষয়টা সাফওয়ানকে বলবে, কিন্তু আপার বাড়িতে এসে আনন্দ উল্লাসে সেই কথাটা বলতে ভুলেই যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান ইরাকে বলল, শোনো জান, তুমি একটু এখানেই থাকো, আমার বন্ধুরা আমাকে মনে করছে, আমি একটু ওদের সাথে দেখা করে আসি, নয়তো ওরা বলবে আমি বেটা বিয়ে করে ওদের ভুলেই গেছি। তখন ইরা বলল ঠিক আছে তুমি যাও জান, তুমি শুধু আমাকে মনে করবে আর আমি চলে আসবো তোমাকে নিতে। তখন ইরা বলল ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। এরপর সাফওয়ান চলে যায় জিন রাজ্যে তার বন্ধুর সাথে দেখা করতে। সকাল থেকেই আকাশে মেঘ, আকাশটা কেমন কালো হয়ে আছে, দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। আর ইরার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। ছোট থেকে বড় আপার সাথে কত বৃষ্টিতে ভিজেছে তার কোনো হিসেব নেই। এই ভাবতে ভাবতে হঠাৎই বৃষ্টি নেমে গেল। চারিপাশে উঠোনে টিপ টিপ বৃষ্টি পড়ছে, উঠোনটা ভিজে গেল, কি ভালো লাগছে। ইরা তখন তার বড় আপাকে বলল, আপা আমি একটু বৃষ্টিতে ভিজি। দরকার নেই, পরে ঠান্ডা নিয়ে তো শ্বশুরবাড়িতে চলে গেলে আমি সারা রাত চিন্তায় ঘুমাতে পারবো না। এরপর ইরা আরো অনেক করে আবদার করতে থাকে। এক পর্যায়ে ইরার বড় আপা হার মেনে নেয় এবং বলে ঠিক আছে বৃষ্টিতে ভিজতে পারবি, কিন্তু বেশিক্ষণ না, অল্প একটু সময়। তখন ইরা বলল ঠিক আছে আপা, আমি একটু সময় ভিজবো। এরপর ইরা মনের আনন্দে বৃষ্টিতে ভিজতে লাগলো। খুব আনন্দ হচ্ছে ইরার। সে মনে মনে খুব সাফওয়ানকে মিস করছে, কেননা তার একটা স্বপ্ন ছিল একবার হলেও তার ভালোবাসার মানুষের সাথে বৃষ্টিতে ভিজবে। কিন্তু সাফওয়ান তো জিন রাজ্যে গেছে, তাই একা একাই বৃষ্টিতে ভিজতে হচ্ছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে কখন তার শরীর বন্ধের তাবিজটা খুলে পড়ে যায় মাটিতে, তা ইরার কোনো খবর নেই। ওইদিকে সেই পরীটা ওত পেতে আছে ইরার ক্ষতি করার জন্য। কিছুক্ষণ বাদে ইরার আপা সেখানে এসে হাজির। কিরে আর কত বৃষ্টিতে ভিজবি, তাড়াতাড়ি ঘরে আয়। তখন ইরা কি করবে ভেবে না পেয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে ইরার আপা হাতে একটা মিষ্টির বাটি নিয়ে ইরার কাছে হাজির। হাতে মিষ্টির বাটি দেখে আমি বললাম, আপা এগুলো কিসের মিষ্টি? তখন আপা আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, নাও এই মিষ্টিগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলো। আমি মনে মনে ভাবলাম আপার আজকে কি হলো, আপা তো কখনো আমাকে তুমি করে বলে না। এরপর আমি আপাকে বললাম, আপা এখন না আমার মিষ্টি খেতে একদমই ইচ্ছে করছে না, আমার তো টক ঝাল খেতে ইচ্ছে করছে। এই কথা শুনে আপা খুব রাগ করে বললেন, না তোকে এটাই খেতে হবে, তোকে খেতে বলেছি তুই খা, বেশি কথা আমার পছন্দ না। আমি ভাবতে লাগলাম আপা কেন এরকম ব্যবহার করছে, আপা তো কখনো এরকম ব্যবহার করতো না, তাহলে আজকে হঠাৎ কি এমন হয়ে গেল। এক পর্যায়ে আপা আমাকে জোর জবরদস্তি সেই মিষ্টিটা খাইয়ে দিল। মিষ্টিটা খাওয়ার পর থেকেই আমার গলাটা কেমন যেন জ্বলছে, কেমন যেন নিঃশ্বাস আটকে গেছে। আমি ভাবতে লাগলাম আমার এরকম লাগছে কেন, এর আগেও তো আমি মিষ্টি খেয়েছি, কখনো তো এরকম লাগেনি, তাহলে আজকে হঠাৎ এরকম কেন লাগছে। এরই মধ্যে সাফওয়ান সেখানে এসে হাজির। সাফওয়ানের দিকে ঘুরে তাকিয়ে আমি আবারও পেছনে ঘুরে তাকাতেই দেখলাম সেখানে আপা নেই। মানে এতটুক সময় আপা কোথায় চলে গেল? এখনই তো এখানেই ছিল। আমি তখন সাফওয়ানকে গিয়ে বললাম, আরে আপনি এসে গেছেন। এরপর আরো কিছু কথা বলতে যাব, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, গলাটা এত পরিমাণ জ্বলছে, তাই আমি আর কোনো কথা বললাম না। আমি সঙ্গে সঙ্গে আপার কাছে চলে গেলাম। আমাকে এভাবে যেতে দেখে সাফওয়ান আমার পিছু পিছু আসলো। আমি আমার গলায় হাত বুলাচ্ছি। আমাকে এভাবে গলায় হাত বুলাতে দেখে আপা বলল, কিরে এরা কি হয়েছে, তুই এভাবে গলায় হাত দিয়ে রেখেছিস কেন? আমি আপাকে কিছু
বলবো কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সাফওয়ান আমার কাছে আসলো। সাফওয়ান অস্থির হয়ে গেছে। কি হয়েছে? সাফওয়ান এবং আপা আমাকে বারবার জিজ্ঞেস করছে, কি রে কথা বলছিস না কেন? গলা ব্যথা করছে? কি সমস্যা হয়েছে আমাকে বল। কিন্তু আমি কিচ্ছুই বলতে পারছি না। আমার চোখ দিয়ে পানি পড়ছে আর এত পরিমাণ গলা জ্বলছে যে মনে হচ্ছে এখনই আমার দমটা বেরিয়ে যাবে। অন্যদিকে আপা এবং সাফওয়ান পাগল হয়ে যাচ্ছে আমার এই অবস্থা দেখে। আপা বলল, কি হয়েছে বোন আমাকে বল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। ডাক্তারের কাছে যাবি? চল চল চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এরপর আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সবকিছু দেখে বলল, আমার ডাক্তারি পেশার আজ কত বছরের অভিজ্ঞতা, তবু আপনার বোনের কি হয়েছে তা বুঝতে পারছি না। তখন ইরার আপা বলল, কিছুক্ষণ আগে ও বৃষ্টিতে ভিজছিল, আমি ওকে কতবার নিষেধ করলাম কিন্তু ও আমার কথা শুনেনি। তখন ডাক্তার বলল, সামান্য বৃষ্টিতে ভেজার কারণে তো এরকম হতে পারে না। যাই হোক, আপনারা ওকে বড় একটা ডাক্তারের কাছে নিয়ে যান। ওইদিকে আমার এই অবস্থা দেখে সাফওয়ানও পাগল হয়ে গেছে। ও কি করবে ভেবে পাচ্ছে না, ওর চোখ দিয়েও পানি পড়ছে। আমার টেনশনে সাফওয়ান ভুলেই গিয়েছিল যে ওদের জিন রাজ্যে একজন অভিজ্ঞ ডাক্তার জিন আছে, সে জিনটাই বলতে পারবে আমার কি হয়েছে। তখন সাফওয়ান বলল, আপা একদম চিন্তা করবেন না, আপনি বাড়িতে চলে যান, আমি ইরাকে নিয়ে আমাদের বাড়িতে যাচ্ছি, সেখানে একটা ভালো ডাক্তার আছে, আমি সেখানে নিয়ে ওকে দেখাবো। তখন ইরার আপাও জিদ করতে থাকে সেও যাবে, কিন্তু সাফওয়ান তো তাকে নিতে পারবে না। ইরার শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, শুধু চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলতেও পারছে না। সাফওয়ান ইরার আপাকে বলল, আপা ইরার দিকে একটু দেখেন, ওর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমাকে ওকে নিয়ে যেতে দিন, ওকে নিয়ে আমি ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি আমি আবার আসবো ওকে নিয়ে। এরপর অনেক কষ্টে সাফওয়ান ইরাকে নিয়ে জিন রাজ্যে চলে আসে এবং ইরার আপা কাঁদতে থাকে। ইরাকে এই অবস্থায় দেখে সারফরাজ এবং আয়রা বলল, সাফওয়ান কি হয়েছে ইরার, ওকে এরকম দেখাচ্ছে কেন, ওর কি হয়েছে? তখন সাফওয়ান কাঁদতে কাঁদতে বলল, মা ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। সারফরাজ সাফওয়ানকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না বাবা, আমাদের বৌমার কিছু হবে না, ওকে এখনই আমাদের ডাক্তার জিনের কাছে নিয়ে যেতে হবে, সেই বলতে পারবে ওর কি হয়েছে। এরপর ইরাকে ডাক্তার জিনের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জিন ইরাকে দেখে বলল, ওকে মারাত্মক বিষ দেওয়া হয়েছে, এটা কোনো সাধারণ বিষ নয়, এটা জিনদের কাছে থাকা বিষ, মিষ্টি কোনো খাবারের সাথে এই বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছে। এই বিষের কারণে যত দিন যাবে ততই সেই ব্যক্তি অসুস্থ হতে থাকবে এবং এক পর্যায়ে নিস্তেজ হয়ে দুনিয়া ত্যাগ করবে। এই কথা শুনে সাফওয়ান ইরার হাতের দিকে তাকায়, দেখে তার হাতে তাবিজটি নেই। সাফওয়ান বুঝতে পারে এই কাজটা কে করতে পারে। ইরাকে বারবার বলেছিল তাবিজটা সাবধানে রাখতে। সাফওয়ান নিজেকে বারবার আঘাত করতে থাকে এবং বলতে থাকে, এই সবকিছু হয়েছে আমার জন্য, আমি যদি আমার বন্ধুদের সাথে দেখা করতে না যেতাম তাহলে ইরার এই অবস্থা হতো না। ওকে কে বিষ দিয়েছে সেটা আমি বের করেই ছাড়বো আর তার অবস্থাও আমি খুব খারাপ করে দিব। এই বলে সাফওয়ান রাগে ফুঁসতে থাকে। অন্যদিকে ইরার অবস্থা খুব খারাপ, সে শুধু তাকিয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। ইরাকে এভাবে দেখে আয়রা কাঁদতে লাগলো আর সারফরাজকে জড়িয়ে ধরে বলল, কে দিয়েছে বিষ আমাদের বৌমাকে? সারফরাজ আপনি যেভাবে হোক তাকে খুঁজে বের করুন এবং আপনি তাকে শাস্তি দিন। তখন সারফরাজ বলল, চিন্তা করো না, যেভাবে হোক আমি তাকে খুঁজে বের করবই। কার এত বড় সাহস যে আমাদের ছেলের বউর ক্ষতি করবে? অন্যদিকে দেখা যায় সেই পরী তার বান্ধবীদের সাথে কথা বলছে, জানিস আজকে আমি খুব খুশি। কেন, কি হয়েছে? আমার এতদিনের পথের কাঁটাকে আমি এক নিমিষে সরিয়ে দিয়েছি, এখনো কোনো কিছু বলতেও পারবে না, শুধু তাকিয়ে তাকিয়ে সবকিছু দেখবে আর কাঁদবে। ওর সাথে এরকমটাই হওয়ার উচিত ছিল। ওকে আমি এর আগেও সাবধান করেছিলাম কিন্তু আমার কথার কোনো গুরুত্বই দেয়নি, আর আমার কথা গুরুত্ব না দেওয়ার যে কি পরিণাম হতে পারে সেটাই ও এখন হাড়ে হাড়ে ভুগছে। আমি ওকে চাইলেই এক নিমিষে মেরে ফেলতে পারতাম কিন্তু তা করিনি। আমি চেয়েছি ওকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারতে। ও বুঝুক আমার কতটা কষ্ট লেগেছে যখন ও আমার সাফওয়ানকে বিয়ে করে ফেলেছিল। সাফওয়ান শুধুই আমার, শুধুই আমার, ওকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যে এই দুঃসাহস করবে তার পরিণামও এইরকমই হবে। এই বলে সেই পরীটা জোরে জোরে হাসতে লাগলো। তখন সেই পরীটার বান্ধবী বলল, এটা ঠিক হচ্ছে না জেসমিন, কাউকে জোর করে আগলে রাখা যায় না, যদি না সেই মানুষটা তোকে ভালোবাসে। তুই কাজটা একদমই ঠিক করিসনি, না জানি মেয়েটা কত কষ্ট পাচ্ছে। পরীর বান্ধবীর মুখে পরী এই কথা শুনে বেশি রেগে যায় এবং বলে, তোর থেকে আমার জ্ঞান নিতে হবে নাকি কার সাথে আমি কি করব না করব? আমার ব্যাপারে বেশি কথা বলতে আসিস না, নয়তো তোর অবস্থাও খারাপ করে দিব। তখন পরীর বান্ধবীটি বলে, তুই যা করছিস এতে তুই নিজের বিপদই ডেকে আনছিস, আমি আর কিছুই বলবো না। এরপর তার বান্ধবী সেখান থেকে চলে যায়। আর এই কথা শুনে পরী বেশ রাগ করে। ইরার অবস্থা খুব খারাপ, ইরা শুয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে, কথা বলতে পারছে না। সাফওয়ান ইরার কাছে আসে, এসে ইরার কাছে বসে, ইরার দিকে তাকিয়ে আছে। সাফওয়ানের চোখ দিয়ে এক দু ফোঁটা করে পানি পড়ছে। সাফওয়ান বলে, তোমাকে আমি নিষেধ করেছিলাম তো সেই তাবিজটা সাবধানে রাখতে,
তাহলে তুমি আমার এই কথাটা কেন রাখলে না ইরা? দেখেছো তোমার জীবনে কত বড় একটা বিপদ চলে এসেছে, কিন্তু তুমি চিন্তা করো না জান, যেভাবেই হোক আমি এই বিপদ থেকে তোমাকে রক্ষা করবই। তোমার জন্য আমি সব করতে পারবো। আমি আজই আমাদের জিন সর্দারের কাছে যাব এবং গিয়ে বলবো তোমার সাথে এরকম করা হয়েছে, একজন জিনের বিবাহিত বউয়ের সাথে এরকম করেছে, এই অপরাধের শাস্তি তিনি নিশ্চয় দিবেন। আমার বিয়ের আগেও ওই পরীটা অনেক পরীদের অবস্থা খারাপ করে দিয়েছিল, তখন আমাদের জিন সর্দার কিছুই করেনি, কেননা কেউই আমার বিবাহিত স্ত্রী ছিল না। কিন্তু তুমি আজ আমার বিবাহিত স্ত্রী, তাই এর সাজা নিশ্চয়ই তিনি সেই পরীটাকে দিবে। এই বলে সাফওয়ান সেখান থেকে চলে গেল। সাফওয়ান হাজির হলো জিন সর্দারের কাছে এবং জিন সর্দারকে বলল, হুজুর আপনি আমাদের সর্দার, আমরা জানি যে কোনো বিবাহিত স্ত্রী এবং স্বামীর উপর কোনো প্রকার নির্যাতন করা যায় না, তাহলে আমার স্ত্রীর উপর এত বড় ন্যায় বিচার আমি কি করে সহ্য করব? আপনি জানেন এগুলো কে করেছে। এর আগেও আমি আপনার কাছে নালিশ দিয়েছিলাম, কিন্তু আপনি কিছুই করেননি, কেননা তারা কেউ আমার বিবাহিত স্ত্রী ছিল না। কিন্তু এখন তো ইরা আমার বিবাহিত স্ত্রী, তাই ওর উপর এরকম অত্যাচার আমি কি করে সহ্য করব? তখন সে জিন সর্দার বলল, যে এই অপরাধ করেছে সে নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু এতে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলবে। এই কথা শুনে সাফওয়ান কাঁদতে কাঁদতে বলল, হুজুর এমনটা করবেন না, আমি আমার ভালোবাসার মানুষকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ওকে আমি কোনোভাবেই হারাতে চাই না। তখন সে জিন সর্দার বলল, ভুলে যাবে না ও একজন মানব জাতি, তার ওপর ওকে জিনদের বিষ দেওয়া হয়েছে। তখন সাফওয়ান বলে, হুজুর আপনি শুধু একবার বলুন কি করে আমি এই বিষ কাটাতে পারি, আমি আমার জীবন দিয়ে হলেও আমি এই বিষ কাটাতে চাই। তখন সেই সর্দার বলল, সাফওয়ান তোমার একজন মানব জাতির গর্ভে জন্ম হয়েছে, এমনকি তোমার বিবাহিত স্ত্রীও একজন মানব জাতি, তাকে দেওয়া হয়েছে জিনদের বিষ, যা কোনো সাধারণ বিষ নয়। তাই তুমি যদি তোমার এই জিন উপাধি থেকে একবারের জন্য বিদায় নাও, তাহলে শুধু ওর বিষ কাটবে, মানে তুমি একবারের জন্য মানুষ হয়ে যাবে আর কখনোই জিন রাজ্যে আসতে পারবে না, এবং তোমাকে দেওয়া জিনের সব শক্তি ফিরিয়ে নেওয়া হবে। তুমি যদি রাজি থাকো তাহলেই ওর এই বিষ কাটবে এবং শাস্তি স্বরূপ সেই পরীকে মেরে ফেলা হবে। তুমি আর কখনো এই জিন রাজ্যে আসতে পারবে না, তোমাকে মানুষ হিসেবেই বাঁচতে হবে। তুমি কি রাজি? জিন সর্দারের কথা শুনে সাফওয়ান বেশ চিন্তায় পড়ে যায়। সাফওয়ান বুঝে উঠতে পারছে না সে কি করবে, সে তার বাবা মাকে ছেড়েই বা কি করে থাকবে। অন্যদিকে ইরাকেও সে প্রচন্ড ভালোবেসে ফেলেছে, ইরার মৃত্যু হোক সে এটা কখনোই চায় না। সাফওয়ান নীরবে দাঁড়িয়ে আছে আর ভাবছে সে কি করবে, তার কি করা উচিত। তখনই সাফওয়ানের বাবা সারফরাজ সেখানে হাজির হয় এবং ছেলেকে এভাবে চিন্তিত দেখে ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি রে বাবা, কি হয়েছে তোর? তুই তো জিন সর্দারের কাছে গিয়েছিলি, তাহলে জিন সর্দার তোকে কি বলেছে? তখন সাফওয়ান তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, বাবা আমি তোমাকে আর মাকে যেমন ভালোবাসি তেমনটা আমি ইরাকেও ভালোবাসি, কিন্তু আমার কাছে এত বড় একটা পাহাড় এসে দাঁড়িয়েছে যে আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, আমি এটা কখনোই পারবো না বাবা। এই কথা শুনে সারফরাজ কপাল কুঁচকে সাফওয়ানকে জিজ্ঞেস করে, এই কথা বলছিস কেন বাবা, আমাদের জিন সর্দার কি বলেছে তোকে? এরপর সাফওয়ান সারফরাজকে সব কথাই খুলে বলে যে কথাগুলো জিন সর্দার তাকে বলেছিল। এইসব কথা শুনে সারফরাজের চোখে পানি টলমল করছে। ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবারে আমি তোকে ছোট থেকে খুব আদর যত্নে মানুষ করেছি, আমি চাই না তুই আমার থেকে দূরে যা। আর এই কথা শুনলে তোর মা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে, তুই জানিস তোর মা তোকে কতটা ভালোবাসে। আমি এটাও চাইবো না যে আমাদের ছেলের বউ আমাদের ছেড়ে চলে যা, কিন্তু আমরা কি করতে পারি বল, হয়তো বা ইরার ভাগ্যে এটাই লেখা ছিল। বাবার মুখে এই কথা শুনে সাফওয়ান কাঁদতে থাকে আর বলতে থাকে, বাবা আমাকে মাফ করে দাও, আমি ওর মৃত্যু হোক এটা চাই না। তাহলে তুই কি করতে চাস আমাকে বল, তাহলে তুই কি আমাকে এবং তোর মাকে রেখে একবারের জন্য এই জিনের পদবি ত্যাগ করতে চাস? তাহলে তুই কখনোই এই জিন রাজ্যে আসতে পারবি না, আর এটা আমি কখনোই হতে দিব না বাবা, তুই আমার চোখের মণি, আমি তোকে হারাতে পারবো না। এই মধ্যে সেখানে আয়রা এসে হাজির। আয়রাকে দেখে সাফওয়ান এবং সারফরাজ চুপ হয়ে গেল, কেননা আয়রা এসব কথা শুনলে এখনই কান্নায় ভেঙে পড়বে। আয়রা তখন বলল, কি হয়েছে, তোমরা কি নিয়ে কথা বলছো, আর জিন সর্দার কি বলেছে, ইরা সুস্থ হয়ে যাবে তো? তখন সাফওয়ান কিছুই বলতে পারে না, শুধু তার চোখের কোণে পানি লুকাচ্ছে। সারফরাজ আয়রাকে বলে, হ্যাঁ আমাদের বৌমা একদম সুস্থ হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। এই কথা শুনে সাফওয়ান তার বাবার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে তার বাবা চোখের ইশারায় সাফওয়ানকে বোঝায় যে তার মাকে এখন এসব কথা বলা যাবে না। তখন সাফওয়ান আর কোনো কথা না বাড়িয়ে সাথে সাথে ইরার কাছে চলে গেল। ইরার কাছে গিয়ে দেখলো ইরা শুয়ে অন্যদিকে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। ইরাকে এভাবে কাঁদতে দেখে সাফওয়ানের খুব মায়া হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। সাফওয়ান কি করবে সে ভেবে পাচ্ছে না, সে কি তার বাবা মাকে ত্যাগ করবে নাকি ইরাকে বিদায় দিবে তার জীবন থেকে। বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে সাফওয়ান, সে কি করবে ভেবে পাচ্ছে না। সে বাবা মাকে প্রচন্ড ভালোবাসে, সেই সাথে ইরাকেও।
দুজনের একজনকে বেছে নিতে হবে এইরকমটা কখনোই ভাবেনি সাফওয়ান, কিন্তু এখন সে এমন এক অবস্থায় দাঁড়িয়েছে যে তাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হবে। দূর থেকে সাফওয়ানকে এভাবে কাঁদতে দেখে সেখানে চলে যায় আয়রা। আয়রা ছেলের কাছে যেতে সাফওয়ান চোখের পানি মুছে ফেলে, কিন্তু আর কত লুকাতে পারে, সে তাও কাঁদছে। আয়রা তখন সাফওয়ানের মুখটা তার দিকে ঘুরিয়ে দেখতে থাকে, কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে। সাফওয়ানকে এভাবে কাঁদতে দেখে আয়রার চোখে পানি টলমল করছে। আয়রা বলল, কি হয়েছে তোর? তুই কি আমার থেকে আড়াল করছিস? তুইও বলছিস না আর তোর বাবাও বলছে না। বৌমার কি অনেক বড় ধরনের কোনো রোগ হয়ে গেছে? বৌমা কি আর বাঁচবে না? কি বলেছে জিন সর্দার, আমাকে বল। তবুও সাফওয়ান কিছুই বলছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। এক পর্যায়ে আয়রা সাফওয়ানের হাত তার মাথায় রেখে বলল, এই যে মাথায় হাত রেখেছিস, এবার বল। সাফওয়ান বাধ্য হয়ে সবকিছু খুলে বলল তার মাকে। সব কথা শুনে আয়রার চোখ দিয়ে পানি পড়ে গেল। আয়রা কাঁদতে কাঁদতে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবারে, তুই আমার একমাত্র সন্তান, আমি তোকে হারাতে চাই না। তোকে যদি হারাতে হয় তাহলে আমি মরেই যাব, কিন্তু আমি অতটাও স্বার্থপর নই যে আমি আমাদের বৌমাকেই কষ্টে ঠেলে দিব। মেয়েটা ছোট থেকেই অনেক কষ্টে বড় হয়েছে। এ আল্লাহ, আপনি এই কোন নিয়তির খেলা খেলছেন? এত সুন্দর পরিবারটাকে এভাবে ভেঙে দিয়েন না। এই বলে আয়রা হাউমাউ করে কাঁদতে লাগলো। তখন সাফওয়ান তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। এতটা কষ্ট আমি জীবনে কখনোই পাইনি। ইরাকে দেখলে আমার কষ্টে বুকটা ফেটে যায়। না জানি ওর কতটা কষ্ট হচ্ছে। দূর থেকে আয়রা এবং সাফওয়ানকে এইভাবে কাঁদতে দেখে সারফরাজ আর দেরি না করে জিন সর্দারের কাছে চলে গেল। জিন সর্দারের কাছে গিয়ে জিন সর্দারকে সালাম দিয়ে বলল, হুজুর, যত অপরাধের শাস্তি আমাকে দিন, আমি মাথা পেতে নিব, কিন্তু আপনি আমার ছেলেকে এত বড় শাস্তি দিবেন না। ওর সাথে খুব অন্যায় করা হবে। তখন জিন সর্দার বলল, এছাড়া আর কোনো উপায় নেই। সাফওয়ানের যেহেতু মানব গর্ভে জন্ম এবং তার স্ত্রী উভয় মানব, আর সাফওয়ানের স্ত্রীকে জিনদের বিষ দেওয়া হয়েছে, তাই সাফওয়ান তার জিনের উপাধি দিয়েই একমাত্র এই বিষ কাটাতে পারবে। সারফরাজ আরো বলল, জিন সর্দার, দয়া করে আপনি অন্য কোনো উপায় বলুন। আমি আর আমার স্ত্রী আমাদের ছেলেকে হারাতে পারবো না, আর আমাদের বৌমাকেও হারাতে চাই না। তখন জিন সর্দার আরো কিছুক্ষণ ভেবে বলল, আরো একটা উপায় আছে, কিন্তু সেটা কারো পক্ষেই সম্ভব নয়। সেই কাজটাও করতে হবে কোনো জিনের দ্বারা। কোনো জিন জাতি যদি নিজ ইচ্ছায় তার উপাধি দিয়ে মানব জাতির বিষ তুলতে পারে এবং সেই জিনের যদি মানব জাতির গর্ভে না জন্ম হয়ে থাকে তাহলে সে মারা যাবে, আর যদি সেই জিনের মানব জাতির গর্ভে জন্ম হয়ে থাকে তাহলে সে মানুষ হয়ে বেঁচে থাকবে। কিন্তু এমনটা কে করবে? তখনই সেখানে হাজির হয় সাফওয়ানের বন্ধু রিয়ার। রিয়ারকে দেখে সারফরাজ বলল, তুমি এখানে কি করছো? তখন রিয়ার জিন সর্দারকে বলল, আমি করব, আমি বাঁচাবো ইরার জীবন এবং আমি আমার বন্ধুত্বটাও রক্ষা করতে চাই। আমি জানি আমি অনেক অন্যায় করেছিলাম সাফওয়ানের সাথে, তাই আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। এই কথা শুনে জিন সর্দার বলল, তোমার জন্ম তো মানব গর্ভে নয়, জিন জাতির গর্ভে। তাহলে তুমি যদি তোমার উপাধি দিয়ে ওর বিষ তুলতে পারো তাহলে তো তুমি মারা যাবে। তখন রিয়ার বলল, আমি এমনিতেও বাঁচতে চাই না, আমি মারা যেতেই চাই, আর সেটা যদি কারো মঙ্গল হয় তাহলে আমি সেটাই করব। এই কথা শুনে সারফরাজের চোখে পানি। সারফরাজ রিয়ারকে জড়িয়ে ধরে বলল, বাবারে, আমাকে মাফ করে দে, আমি তোকেও হারাতে চাই না। সাফওয়ান যেমন আমার ছেলে, ঠিক তেমনই তুইও আমার ছেলে। তখন রিয়ার সারফরাজকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি চাই সবার ভালো হোক। এতদিন আমি খুব খারাপ করেছি সবার সাথে, তাই একদিন তো এটার জবাব দিতেই হতো। তাই আজ যদি আমি কোনো ভালো কাজ করে পরপারে যাই তাহলে হয়তো আমি এর জন্য অনেক ভালো নেকি লাভ করব। তাই আঙ্কেল, আপনি আমাকে আর বাধা দিবেন না। এরপর সারফরাজ, রিয়ার এবং জিন সর্দার হাজির হয় সাফওয়ানের বাড়িতে। দেখে সাফওয়ান এবং আয়রা কাঁদছে। তাদেরকে দেখে তারা কান্না বন্ধ করে তাদের কাছে যায়। এরপর সাফওয়ান সমস্ত ব্যাপারটা জানতে পেরে রিয়ারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই আমার সত্যিকারের বন্ধু, আমি তোকে হারাতে চাই না। তুই আমার সাথে যাই করেছিস না কেন, আমি তোকে হারাতে চাই না। তখন রিয়ার সাফওয়ানকে শান্ত করে দিয়ে বলল, চিন্তা করিস না বন্ধু, আমি চাই তুই আর ইরা সব সময় সুখে থাক। এরপর তারা ইরার কাছে এলো। সবাই মিলে দেখলো ইরা এক ধ্যানে উপরের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। তখন জিন সর্দার বলল, এখনই সময় এই বিষ তোলার, নয়তো পরবর্তীতে অনেক ঝামেলা হয়ে যাবে। এরপর তার বন্ধু জিন উপাধির মাধ্যমে রিয়ার বিষ তোলা হয় এবং সাথে সাথে রিয়ার হাওয়ায় মিলিয়ে যায়। রিয়ারকে এভাবে হাওয়ায় মিলিয়ে যেতে দেখে আয়রা, সারফরাজ, সাফওয়ান এবং সবাই মিলে কান্না করে। ইরার প্রথম শব্দ বের হয় সাফওয়ান। সাথে সাথে সাফওয়ান ইরাকে জড়িয়ে ধরে।
ইরাও খুব কাঁদতে থাকে রিয়ার জন্য। তার বন্ধু তাদের ভালোবাসাটাকে জিতিয়ে দিয়ে গেছে। এরপর সেখান থেকে জিন সর্দার চলে যায় এবং সেই পরীটাকে বন্দি করা হয়। জিন সর্দার ঘোষণা করা হয় যে তার মৃত্যুদণ্ড হবে, কেননা সে অনেক অপকর্ম করেছে, এমনকি এক মানব জাতির ক্ষতি পর্যন্ত করেছে, যার কারণে একটা জিন জাতিকে আজ হারাতে হয়েছে তার উপাধি এবং তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তাই সমস্ত শাস্তি হিসেবে সেই পরীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর সাফওয়ান এবং ইরার বিবাহিত জীবন শুরু। তাদের পরিবারে আর কোনো শত্রু নেই। আয়রা এবং সারফরাজ ইরাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আয়রা, সাফওয়ান, সারফরাজ ইরার আগের সমস্ত কষ্ট ধুয়ে মুছে দিয়েছে। ইরার এখন আগের কোনো কথাই মনে পড়ে না। মাঝে মাঝে সে তার আপার বাড়িতে বেড়াতে যায়, আপা এবং দুলাভাইয়ের সাথে দেখা করে। সাফওয়ান যেন ইরাকে চোখে হারায়। তাদের ভালোবাসা দিন দিন বেড়ে চলেছে, একদম আয়রা এবং সারফরাজের মতো। বছর ঘুরিয়ে আসতেই ইরা গর্ভবতী হয়। পরবর্তীতে সাফওয়ান এবং ইরার একটি কন্যা সন্তান হয়, যার রূপ ছিল চাঁদের মতো, চোখ দুটো ছিল একদম ডাগর ডাগর। ইরা এবং সাফওয়ানের মেয়েকে নিয়ে আয়রা এবং সারফরাজের সারাদিন খেলেই দিন পার হয়ে যাচ্ছে। তারা হয়ে গিয়েছে দাদা আর দাদি। আর এখানেই এই গল্পটি শেষ করছি। তোমরা কারা কারা প্রথম থেকে শুনছো এই গল্পটা, অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দিও। অ্যান্ড হ্যাঁ, এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তো বড় একটা গল্প বলার জন্য আমি কি একটি লাইক পেতে পারি? অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সো দেখা হচ্ছে এইরকমই কোনো সুন্দর একটি গল্পের মাঝে। আল্লাহ হাফিজ।